আচ্ছা, আমরা স্ট্রাকচার নিয়ে দেখতেছিলাম। সিঙ্গেল স্ট্রাকচার দেখতেছিলাম যে একটা সিঙ্গেল স্ট্রাকচার ভেরিয়েবল কেমন হতে পারে। আগের দিনগুলো যদি দেখো আর কি, যে স্ট্রাকচারের নিয়ে আমরা জাস্ট একটা সিঙ্গেল একটা স্ট্রাকচার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ওই ভেরিয়েবলে আসলে এই একটা ভেরিয়েবলে তার মেম্বার ভেরিয়েবল গুলাতে আমরা বিভিন্ন ধরনের ডেটা রাখতেছিলাম। যেমন এখানে মেম্বার ভেরিয়েবল কি কি আছে, নাম, রোল, ঠিক আছে। তারপর নেস্টেড স্ট্রাকচার আমরা দেখছিলাম যে স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচার, সেভাবে একটা ভেরিয়েবলের থ্রুতে আমরা দেখছিলাম। তো আমাদের যেমন রিয়েল লাইফে বিভিন্ন ডেটা নিয়ে যখন কাজ করি তখন তাকে একটা ভেরিয়েবল থাকে না, এক্স ওয়াই, মানে মাল্টিপল ভেরিয়েবল নিয়ে কাজ করি। এভাবে আলাদা আলাদা যদি করতে না চাই, একসাথে যদি করতে চাই, তাহলে হয়তো এক্স 10 এভাবে করি, যে 10টা ইন্টিজার, কয়টা কিরকম কয়টা ইন্টিজার, 10টা ইন্টিজার। একইভাবে স্ট্রাকচার যদি ইন্টিজার ভাবে একটা যদি ডিক্লেয়ার করা যায়, একইভাবে তার অ্যারে যদি থাকে, তাহলে একটা স্ট্রাকচারের ক্ষেত্রে এইভাবে সিঙ্গেল একটা ডিক্লারেশন যদি হইতে পারে, তাহলে কি মাল্টিপল ডিক্লারেশনও হইতে পারে। তো ওইটাকে আমরা বলছি স্ট্রাকচারের অ্যারে আর কি। সো স্ট্রাকচারের অ্যারে নিয়ে নিয়ে কিভাবে কাজ হইতে পারে, ওইটা একটু আমরা টুকটাক দেখবো আর কি আজকে। যেমন অ্যারে অফ স্ট্রাকচারস বলতেছি আমরা আর কি। যেমন স্ট্রাক্ট বুক, এটা হলো তো টাইপটা আমাদের। ওর একটা ভ্যারিয়েবল হলো বি। যদি শুধু বি দিত তাহলে একটা স্ট্রাকচার হইতো। তার মধ্যে যদি তুমি এখন এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে যদি একটা অ্যামাউন্টটা দাও, কতগুলা তুমি এই টাইপের কতগুলা জিনিস চাও, তাহলে সেটা তোমার অ্যারে হয়ে যাবে। অ্যারে অফ স্ট্রাকচার এটাকে আমরা বলতেছি। আমরা নর্মালি যেভাবে ইনপুট নিতাম সেভাবে, ঠিক সেভাবে আমরা ইনপুট নিব, ঠিক আছে। অ্যারেতে যেভাবে নিতাম যে x0, xi, x0, x1 এভাবে যেভাবে নিতাম, অথবা xi এর থ্রুতে এভাবে একটা ফর লুপ চালায় আমরা নিতাম, ঠিক আছে, সেভাবে আসলে আমরা নিব। এখানেও আসলে ওর ব্যতিক্রম না। তো এটা আমাদের স্ট্রাকচারটা, মার্কস নামে একটা স্ট্রাকচার আছে যেখানে আসলে মেমোরি এলিমেন্ট গুলো কি ইএমসি, হয়তো ইংলিশ, ম্যাথ, হ্যাঁ, কেমিস্ট্রি, এগুলা হয়তো বোঝাচ্ছে। আর টোটালটা স্ট্রাকচারটা এমন যেখানে তিনটা সাবজেক্ট থাকবে, আর তিনটা সাবজেক্ট হয়তো মার্কটা থাকবে আর কি। যেটা মানে এই তিনটা ক্যালকুলেট করে হয়তো মার্কটা সেখানে আমরা সেভ করে রাখবো, এইভাবেই চিন্তা করা হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে ফ্র্যাকশনাল কোনো মার্ক না আর কি। তাহলে যদি একটা এস হইতো আমরা কিভাবে ডিক্লেয়ার করতাম, ইংলিশ মার্ক হতো 55, এটা হতো 56, হতো 58, ঠিক আছে। আর আরেকটা হতো জিরোতে ইনিশিয়ালাইজ করতাম, মানে শুরুতে যেহেতু টোটালটা বলা যাচ্ছে না, তো এইভাবে তো রাখলাম ইনিশিয়ালি জিরো, যদি একটা ভেরিয়েবল হইতো। যদি আরেকটা ভেরিয়েবল হইতো, মনে করো স্ট্রাকচার মার্ক এস, তারপর হয়তো আরেকটা ভেরিয়েবল হয়তো মনে করো স্ট্রাকচার মার্কস টি, হয়তো এরকম আরেকটা হইতে পারতো। যেহেতু অ্যারে চিন্তা করতেছি, তাহলে কি আমরা এখানে কার্লি ব্রেসেসে 3 দিয়ে দিলাম, বুঝতে পারছি যে এটা অ্যারে অফ স্ট্রাকচার, মানে তিনটা ডেটা আছে। এস মনে করো স্টুডেন্ট আর কি, স্টুডেন্ট তিনটা স্টুডেন্ট আছে, তিনটা স্টুডেন্টের মার্ক আর কি। তো এটা হলো প্রথমটা, মনে করো যেটা আমরা এস অফ জিরো চিন্তা করতে পারি, এটা হলো এস অফ ওয়ান। সিঙ্গেল একটা স্ট্রাকচারের জন্য হলে এরকম হইতো, তাহলে যেহেতু অ্যারে হচ্ছে তাহলে এরকম কয়টা কপি, তিনটা কপি, ঠিক আছে। এরকমের তিনটা কপি, তারপর লাস্টে একটা আবার কার্লি ব্রেস দিয়ে শেষ। তো এটা S0, এটা S1, এটা হলো S2 আর কি, ঠিক আছে। এটা হলো S2 এর ইংলিশ মার্ক, এটা ম্যাথ মার্ক, এটা হলো কেমিস্ট্রির মার্ক, এটা হলো টোটালটা আর কি, যেটা এখনো ক্যালকুলেট করা হয়নি আর কি। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওয়ালাইকুম সালাম, হ্যাঁ। স্যার একটা কথা ছিল স্যার। আমি কি স্যার বাসে ছিলাম স্যার, সিলেট আসতেছিলাম। সো স্যার ক্লাসটা আর কি বাসে তো করা যায় না ওরকম ভাবে, স্যার বাসায় যাই করতে চাচ্ছিলাম স্যার। অ্যাটেন্ডেন্সটা যদি একটু ইয়ে করতেন আর কি। ঠিক আছে, তুমি ওই সিআরকে দিয়ে চলে যাও, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। তো এখানে স্ট্যাটিক আমরা দেখছিলাম, স্ট্যাটিক হলো এমন একটা ভেরিয়েবল যেটা আসলে কি প্রোগ্রামে একবারে আর কি ডিক্লেয়ার হয়, ঠিক আছে। সেটা কপি থেকে যায়। মাল্টিপল ফাংশনে যদি যাওয়া আসার মধ্যে তুমি থাকো, ওইটার ইনিশিয়ালাইজেশন একবারে হবে, মাল্টিপল কপি হবে না। দেখ, ওইটা এখানে আমাদের ফোকাস না। আমাদের ফোকাস হলো স্ট্রাকচার দিয়ে কিভাবে আসলে একটা অ্যারে ডিক্লেয়ার করতে পারি, এটা আমাদের ফোকাস। তাহলে আমরা যদি এটা প্রিন্ট করতে চাই, ভাবে প্রিন্ট করার ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট গুলোর নাম প্রিন্ট করে দিলাম, যেটা আসলে এটা থ্রুতে আসছে। হ্যাঁ, তারপর এখন আমাদের কি প্রথম স্টুডেন্টের ইংলিশ মার্ক, ম্যাথ মার্ক, কেমিস্ট্রি মার্ক এবং তার টোটালটা দেখাবো, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে পাবো? প্রথম স্টুডেন্ট তোমার কত নম্বর ইন্ডেক্স আছে, জিরোতে আছে, এস অফ জিরো। তাহলে এস অফ জিরোর আন্ডারে যদি আমি ডট দিয়ে ই দিই, তাহলে আমি এই মার্কটা পাবো। যদি ডট দিয়ে এম দিই, তাহলে ম্যাথ মার্কটা পাবো। আর ডট দিয়ে যদি আমি সি দিই, তাহলে কেমিস্ট্রি মার্কটা পাবো। আর এই তিনটায় যদি আমি যোগ করি, তাহলে তিনটা যোগ করে আমি এস জিরোর টোটাল যেটা আছে, টোটালে যদি অ্যাসাইন করি, তাহলে টোটাল মার্কটা আমি চলে আসবে, যেটা টোটালের থ্রুতে আমি এখানে পাবো। তো ওইটা এখানে করা হয়েছে, তিনটা মার্ক যোগ করা হয়েছে, যোগ করে টোটালে রাখা হয়েছে, তারপর সুন্দর করে প্রিন্ট করা হয়েছে। কতগুলো ট্যাব পরিমাণ স্পেস দিয়ে প্রিন্ট করা হয়েছে। এখানে হয়তো দুইটা ট্যাব হয়তো আছে, হ্যাঁ। -5, আচ্ছা, ওই যে ডিস্টেন্সের কথা বললাম, যে লেফট লাইন, সরি রাইট লাইন 5 করে স্পেস দিয়ে আর কি, যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে।
যাক, ওটা অন্য বিষয়। তাহলে বুঝতে তো পারলা এখানে কি প্রথমে ই দ্বারা তোমার প্রথম মানে আই এর ভ্যালু যেহেতু জিরো থেকে শুরু হচ্ছে, এটা জিরোর জন্য, এটা ওয়ান এর জন্য, এটা টু এর জন্য, আর কারেসপন্ডিং ই এম সি দ্বারা তার তিনটা ভ্যালু আর টোটাল দ্বারা তোমার এই টোটাল মার্কটা প্রিন্ট করা হচ্ছে। আশা করি এখানে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। এটা বুঝতে পারছো না? জি স্যার। জি স্যার। এটা হলো আমাদের কম্পাইলেশন টাইম ইনিশিয়ালাইজেশন হয়েছে। ইনপুট আমরা নিই নাই, কম্পাইলেশন টাইম ইনিশিয়ালাইজেশন হয়েছে, মানে প্রোগ্রামার নিজে এটা ইনপুট দিয়ে রাখছে, ইউজারের কাছ থেকে নেয়নি। তো সেটা আমরা জাস্ট ধাপে ধাপে প্রিন্ট করলাম। প্রিন্ট করার ক্ষেত্রে এটা হলো অ্যাক্সেসিং অপারেটর বলি আমরা, মেম্বার অ্যাক্সেসিং অপারেটর, এটাতে আমরা অ্যাক্সেস করতেছি। অ্যারে স্ট্রাকচার অ্যারে নর্মাল অ্যারে থেকে খুব একটা আলাদা না আর কি, তো চিন্তার কোনো কারণ নেই আর কি। এখানে একটা টাস্ক দিছে কি, রাইট এ প্রোগ্রাম টু ইউজ নেস্টেড স্ট্রাকচার টু হোল্ড ইনফরমেশন অফ স্টুডেন্ট, স্টুডেন্টের নাম, অ্যাড্রেস, রোল আর ডেট অফ বার্থ উইদিন অ্যানাদার স্ট্রাকচার, মানে নেস্টেড স্ট্রাকচার ফলো করে তোমাকে ডিজাইন করতে হবে। এটা তোমাকে বলেই দিছে যে নেস্টেড স্ট্রাকচার বাজারটা দুই তিন দিন আগে থেকে বাজার দিবি না, এটা দুই তিন লাগাই নাম করে। একটা স্ট্রাকচারের মধ্যে একটা স্ট্রাকচার ইউজ করতে হবে। এখানে বলা হচ্ছে আস্ক ইউজার টু ইন্টার দ্য ইনফরমেশন অ্যান্ড ডিসপ্লে রেসপেক্টিভ ইনফরমেশন, ঠিক আছে? তো প্রথমে স্ট্রাকচারটা ডিজাইনটা আমাদেরকে করতে হবে। তো যদি চিন্তা করো আমরা হাতে করে যদি করতে চাই, স্টুডেন্ট আর কি স্ট্রাকচারটার নাম দিলাম। এখানে ডিজাইনটা প্রথমে মনে করছে নেইমের কথা বলছে, তো নেম তুমি দাও, স্ট্রাকচার নেম হয়তো কত, 20 দাও, 20 ক্যারেক্টারের বেশি দেখি না সচরাচর, নাম এত বড় হয় না, ইকতের উদ্দিন বক্তের বিন বক্তের বা এরকম বড় নাম হয় না। তো ছোট নামই ধরলাম যে 20 ক্যারেক্টারের। অ্যাড্রেস, অ্যাড্রেস যদি চিন্তা করো, এখানে বলছে নেস্টেড স্ট্রাকচার ইউজ করতে হবে। সো নেস্টেড এর যদি আইডিয়াটা তুমি করতে চাও তাহলে অ্যাড্রেসকে তুমি ভাঙতে পারো। এমনকি তুমি চাইলে যে নেম যেটা আছে নেমটাকে তুমি চাইলে ভাঙতে পারো, ঠিক না? নেমটাকে যদি চাও, আচ্ছা ইনিশিয়ালি নেমটাকে নেমই রাখি, পুরো নামটা এক এক সেন্টেন্সে লিখবে সেটা ধরে নিচ্ছি। বাট অ্যাড্রেসটা আমরা চাচ্ছি যে এটা একটা স্ট্রাকচার থাকুক, তাহলে হয়তো তো একটা স্ট্রাকচার হিসেবে ডিক্লেয়ার করতে পারছি, স্ট্রাকচার, হ্যাঁ, অ্যাড্রেস। এটা আমরা বাইরে মনে করো অন্য একটা সাইডে আমরা করতেছি, যাতে এটা কাজে লাগানো যেতে পারে। আর দেখাছিলাম যে ওই ভিতরেও করা যায়, বাট আমরা বাইরে করতে যাচ্ছি যাতে অন্যরাও ইউজ করতে পারে। তো স্ট্রাকচার মনে করো, ক্যারেক্টার হয়তো মনে করো কি বলা এটা, এলাকার নাম মনে করো, শহরের নাম মনে করো, গ্রামের নাম ভিলেজ মনে করো, ঠিক আছে? এটা 10টা ক্যারেক্টার। তারপর ক্যারেক্টার মনে করো যে উপজেলা, হ্যাঁ, উপজেলা মনে করো, এটা 10টা ক্যারেক্টার। মনে করো ক্যারেক্টার জেলা, ঠিক আছে, বা ডিস্ট্রিক্ট যেটা বলে আর কি, 10টা ক্যারেক্টার। আর মনে করো ক্যারেক্টার ডিভিশন, ঠিক আছে? এর আর দরকার হবে বলে মনে হয় না। তো এটা হলো মানে অ্যাড্রেসটা, মনে করো এরকম একটা অ্যাড্রেস দিলাম। আর এই স্ট্রাকচার অ্যাড্রেস একটা মানে অ্যাড্রেস নামে একটা ভ্যারিয়েবল আমরা ডিক্লেয়ার করে দিলাম। তাহলে এটা আমাদের নেস্টেড আর কি, স্ট্রাকচারের ভিতরে স্ট্রাকচার যেহেতু, তো নেস্টেডের যে আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল এটা ফুলফিল করে ফেললাম আমরা। তা বলছে রোল, রোল দিতে হবে। রোল আমরা ধরে নিয়ে যে এরকমই হয়, খুব বড় একটা ইন্টিজার না। তো এরকমই মনে করো, মানে আমরা ক্যারেক্টার দিয়েও রাখতে পারতাম যদি কারো রোল এরকম হতো যে S2023, হ্যাঁ, বিশাল হইতো, বা যেখানে আলফাবেটও থাকতো। আমাদের যেহেতু রোলে আলফাবেট নাই, ঠিক না? আলফাবেট যেহেতু নাই, তো আমরা ধরে নিচ্ছি যে এটা চলবে। বড় যদি একটা ইন্টিজার নিই, যে লং ইন্টিজার, তাহলে এটা ফিট করবে আসলে মনে হয়। যদি কোনো কনফিউশন থাকে এইভাবে নিতে পারো বড়টা। আচ্ছা, আর ডেট অফ বার্থ বলছে। ডেট অফ বার্থ একটা স্ট্রিং হইতে পারে, চাইলে একটা স্ট্রিং হইতে পারে, যে ডিওবি, ঠিক আছে? যেখানে ক্যারেক্টার হয়তো তুমি 10 ক্যারেক্টার নিতেই পারো। এইভাবে চিন্তা করতেছি যে মনে করো যে 3/2/2000 কত, 25, 1 2 3 4 5 6 7 8 9 10টা। তো মনে করো 11 নিলাম আর কি, ঠিক আছে? তো এইভাবে হইতে পারে আর কি। আবার তুমি যদি চাও, তো এটা একটা ভার্সন আর কি। তো তুমি যেহেতু নেস্টেড স্ট্রাকচার ইউজ করতে বলছে, তো মিনিমাম একটা স্ট্রাকচার তোমাকে নেস্টেড ওয়েতে করতেই হবে, এটা মাস্ট। এখানে 1 2 3 4 চারটা মেম্বার ভেরিয়েবল আছে, তার মধ্যে একটাকে আমরা নেস্টেড করছি, আমাদের মানে এটা ফুলফিল হয়ে গেছে। কেউ যদি আরো যদি ইন্টিজার করতে চায় তাহলে সেভাবে করতে পারে, যে নেম যেটা আছে এটাকে সে আরেকটা স্ট্রাকচারে ভাঙতে পারে চাইলে, স্ট্রাকচার নেম, এটাকে হয়তো হচ্ছে সে এভাবে ভাঙবে যে ক্যারেক্টার ফার্স্ট, ফার্স্ট 10 ক্যারেক্টার, লাস্ট 10, এরকম করতে পারে। বা এখানে মনে করো এটা মিডিল, মনে করো মিডিল ফার্স্ট, মিডিল আর ক্যারেক্টার লাস্ট 10, এভাবে হয়তো একটা স্ট্রাকচার হইতে পারে চাইলে। আর তারপর রোলকে ভাঙার দরকার নেই। তুমি চাইলে ডেট অফ বার্থ ভাঙতে পারো চাইলে আর কি, এটা দিতে পারো স্ট্রাকচার
ডেট অফ বার্থ এভাবে দিয়ে, হয়তো ওইভাবে দিলা যে ইন্টিজার মান্থ, ইন্টিজার হয়তো, সরি, ইন্টিজার হয়তো ডে, তারপর মান্থ, ইন্টিজার হয়তো ইয়ার, তাহলে এভাবে দিতে পারো। হ্যাঁ, এইভাবে দিয়ে তুমি এখানে তারপর কি দিবা, ক্যারেক্টার, ক্যারেক্টার তো দিতে পারবা না, এখানে দিবা স্ট্রাকচার ডেট অফ বার্থ টিওবি, তখন তো এগুলো আর দরকার নেই। এভাবে হইতে পারে। আর নেইমের ক্ষেত্রে তখন স্ট্রাকচার, আহ কিটা কি নাম দিয়েছিলাম, নেম, নেম আর এস 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 এন, মানে স্টুডেন্ট নেম, এস নেম, স্টুডেন্ট নেম। এই ভ্যারিয়েবলটার নাম হলো এইটা, টাইপটার নাম হলো স্ট্রাকচার নেম, এটা টাইপটার নাম হলো স্ট্রাকচার নেম, আর ভ্যারিয়েবলটার নাম হলো তোমার এস নেম। আর ঠিক আছে, তো এটা টাইপের নেম, এখান থেকে আসছে এটা। আর এখানে হলো স্ট্রাকচার ডেট অফ বার্থ, এটা হলো টাইপটার নেম যেটা আসছে এখান থেকে। আর এটা টাইপ, এটার ভ্যারিয়েবলটা হলো ডেট অফ বার্থ, মানে ভ্যারিয়েবলটা হলো এস নেম। বুঝতে পারছো? এভাবে করা যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এখানে বলছে, তারপর যে এখানে বলছে আস্ক ইউজার টু এন্টার দ্য ইনফরমেশন, ইউজারের কাছ থেকে ইনপুট নিবা। তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবে না, একটা স্টুডেন্টের কথা তো বলছে, তাহলে তুই, আমরা প্রথমে একটা স্টুডেন্ট ডিক্লেয়ার করি যে স্ট্রাকচার স্টুডেন্ট এস, এভাবে একটা স্টুডেন্টের জন্য দেখাই, বাকিগুলো পারবা তোমরা, এর এর জন্য পারবা, ফর লুপ চালে এর চলবে আর কি, এস ও বাই হবে শুধু ওখানে। আমি একটার জন্য দেখাই যে স্ক্যান করার ক্ষেত্রে ক্যাজুয়ালি যেভাবে স্ক্যান করে সেভাবে স্ক্যান করবো। প্রথমে মনে করো আমরা এটাই ফলো করছি, সবচেয়ে বড় ভার্সনটা। সব স্ট্রাকচার এখানে কয়টা, একটা, উম, দুইটা, আর তিনটা, তিনটা স্ট্রাকচার, আর বাকি নর্মাল একটা ভেরিয়েবল। ঠিক আছে? তো উম, ধারাবাহিকতা যদি চিন্তা করো, তাহলে এখানে ডেটা যদি আমরা এইভাবে ম্যানুয়ালি যদি নিতাম, মানে ম্যানুয়ালি মানে কি, প্রোগ্রামে যদি লিখতে যেত, তাহলে অর্ডারটা কেমন হতো? সবার প্রথমে যেহেতু, যেহেতু কি নাম, এস নেমটা আছে, নেমের মধ্যে কয়টা আছে, নেমের মধ্যে আছে কয়টা, তিনটা। তো প্রথমে কি, প্রথমে হয়তো ফার্স্ট নেম, তারপর কি মিডল নেম, তারপর লাস্ট নেম, এগুলা আসতো। তারপরে আসছে কি অ্যাড্রেস, অ্যাড্রেসের ভিতরে ঢুকো, অ্যাড্রেসের ভিতরে কয়টা সেগমেন্ট, চারটা সেগমেন্ট, ওখানে তো আরো চারটা, চারটা সেগমেন্ট যেত। ঠিক না? মানে অর্ডারটা কিরকম, এস নেমে আছে চারটা, তাহলে এক থেকে চার চলে গেল। তবে অ্যাড্রেসে আর আছে, আর সরি, এস নেমে আছে তিনটা, আর অ্যাড্রেসে আছে চারটা, তিন চারে সাতটা ভেরিয়েবল। তারপর তারপর রোল ইন্টিজার একটা, আর ডেট অফ বার্থে তিনটা। এই অর্ডারে ফলো হইতো না? এক থেকে তিন, তারপর কি চার, চার থেকে আট, তারপর ছয় সাত আট, তারপর কি নয় নাম্বারটা, তারপর কি 10 থেকে 11, 10 থেকে 12, 10 11 12, এই 1 থেকে 12টা ভেরিয়েবল টানা নিতে হইতো। ঠিক না? এখানে তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হইতো। এটা তো বুঝতেছো তো নাকি? যদি ম্যানুয়ালি আমি দিতে যাইতাম, নামগুলো যদি আমি দিতে যাইতাম টানা, এই যে যেটা বললাম যে কম্পাইলেশন টাইম ইনিশিয়ালাইজেশন, তাহলে এভাবে এস ইকুয়াল লিখে 13, এই যে 12টা ভেরিয়েবল লিখতে হইতো না এইভাবে, কমা কমা দিয়ে। এটা বুঝো তো? জি স্যার। তাহলে এই যে প্রথম যে সেগমেন্টটা এতটুকু তোমার যে নেমের মধ্যে চলে যেত, পরের যে চারটা আছে ওটা অটোমেটিক্যালি 2 নম্বর সিরিয়ালে যদি অ্যাড্রেস আছে ওখানে চলে যেত। তারপরে যে একটা রোলটা রোলের জায়গায় চলে যেত, তারপর যে আরো তিনটা, ওগুলা ডেট অফ বার্থের মধ্যে চলে যেত। এভাবে মানে নর্মালি কমা কমা দিয়ে তারা ফলো আপ করে ওই ওদের জায়গা মতো নিয়ে যাবে, অর্ডারটা টপ টু বটমই আর কি, স্ট্রাকচারের ভিতরে যে অর্ডারে আছে ওই অর্ডারে যেটা যাইতো। হ্যাঁ, আর যদি তুমি স্ক্যান এর থ্রুতে যদি করতে চাও, তাহলে ধাপে করবা। প্রতিটা জিনিস নিবা, যে মনে করো স্টুডেন্টের, আমাদের যে স্টুডেন্টটা আছে ওই স্টুডেন্টের কি নিচ্ছ, প্রথমে তুমি এই যে এস নাম যেটা আছে স্টুডেন্টের, এস নেমের কি নিচ্ছ, এস নেমের ফুল মনে করো ফার্স্ট নিচ্ছ, এভাবে তুমি ফার্স্টটা নিয়ে নিবা। ঠিক আছে? তারপর হয়তো স্টুডেন্টের এস নেমের মিডল নিবা, তারপর ডট, তারপর স্টুডেন্টের এস নেমের কি নিবা, লাস্ট নিবা। এভাবে তোমার কি নামটা নেওয়া হয়ে যাবে। এরপর তুমি অ্যাড্রেসটা নিবা কি হবে, যে স্ক্যানে মনে করো এস, এস স্টুডেন্টের অ্যাড্রেসের, যে অ্যাড্রেসের কি নিচ্ছ, ভিলেজ, এটা হলো স্ট্রিং, স্ট্রিং এর থ্রুতে নিবা। তারপর তুমি কি নিবা, উপজেলা নিবা, তারপর তুমি জেলা নিবা, তারপর তুমি ডিভিশন নিবা। এভাবে আরো চারটা নিবা, এখানে তিনটা নিলা, তারপর এখানে চারটা নিলা। তারপর রোলটা তো ইজিলি নিয়ে নিতে পারবা, যে স্ক্যানএফ তোমার জাস্ট এন্ড রোল। ঠিক আছে? এগুলো প্রত্যেকের সামনে হতো তোমার, যে এগুলো তো স্ট্রিং, এগুলো তো লাগবে না, এগুলো তো N% দেওয়া যাবে না, যেহেতু এটা রোল ইন্টিজার, তো এখানে জাস্ট দিতে হবে যে স্টুডেন্টের রোল। মানে এটা তো জাস্ট মানে, যদি ট্রি চিন্তা করো যে এখানে যে এসটা আছে, এস এর আন্ডারে তোমার এস নেম আছে, এস নেমের মধ্যে আবার তোমার কয়টা শাখা, তিনটা শাখা।
স্টুডেন্ট আন্ডারে আন্ডারে অ্যাড্রেস আছে, অ্যাড্রেসের আবার চারটা শাখা। স্টুডেন্ট আন্ডারে রোল আছে, রোল একটাই, ও একাই, ওর কিছু নাই। আর ডেট অফ বার্থ যেটা আছে ওর আবার কয়টা শাখা, তিনটা শাখা। সো এগুলা যেটা যেহেতু আসতে হচ্ছে এই জন্য এটার এস নেমের থ্রুতে তোমার এগুলাকে অ্যাক্সেস অ্যাক্সেস করতে হচ্ছে। এখানে অ্যাড্রেসের থ্রুতে এগুলাকে অ্যাক্সেস করতে হচ্ছে, এখানে সরাসরি রোলকে অ্যাক্সেস করতে পারতেছো। এই জন্য জাস্ট এস ডট রোল লিখছি। আর ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে ডেট অফ বার্থের থ্রুতে অ্যাক্সেস করতে হচ্ছে, যে এস এস ডট ডেট অফ বার্থ ডট তোমার কি ডে, মান্থ, ইয়ার। বুঝতে পারছো? স্ক্যান আপটা যদি এরকম হয় তাহলে প্রিন্ট আপটা একই ভাবে হবে। বুঝতে পারছো না? দিতে পারবো না? আমি তো বলে দিলাম। জি স্যার, পারবো। এখানে বলছে যে, তারপর বলছে রিড নেম অ্যাড্রেস রোল ইয়ার মান্থ ইউজিং স্ট্রাকচার এন্ড ডিসপ্লে দ্য ইনফরমেশন ইউজার ডিফাইন্ড ফাংশন এন্ড ডিসপ্লে দ্য ইনফরমেশন ইউজিং ইউজার ডিফাইন্ড ফাংশন। ঠিক আছে, তোমার যদি মনে করো আমরা যে একটু আগে যে প্রোগ্রামটা করলাম, এখানে যে ডেটাটা আমাদের আছে এটা যদি এখন একটা আমরা তোমার কি আমরা একটা ফাংশন দিয়ে প্রিন্ট করতে চাই, মনে করো আমাদের ফাংশনের নাম কি, ভয়েড ডিসপ্লে স্টুডেন্ট। তাহলে কি করবে, এখানে আমাদের কি স্ট্রাক্ট স্ট্রাক্ট স্টুডেন্ট, মনে করো এসটি। এভাবে এটা আমাদের ফাংশনের কি প্যারামিটারটা, এখানে মনে করো মেইন থেকে আমরা মনে করো একটা মেইন থেকে ফাংশনটা ইউজ করে আমরা একটা জিনিস পাঠাবো, ডিসপ্লে স্টুডেন্ট। এখানে মনে করো আমাদের ওই যে এসটা একটু আগে দেখলাম, আমাদের যে এসটা ছিল ওই এসটা আমরা এখানে পাঠালাম মনে করো। তো এসটা আমাদের এই ফাংশনে আসলো, যেটা এস এর মধ্যে অ্যাসাইন হলো। তারপর এখন এসটিটা আমরা সুন্দর করে প্রিন্ট করবো, মনে করো প্রিন্ট এফ যে পার্সেন্টেজ এস, তোমার এরকম যে এসটি ডট এস নেম ডট ফার্স্ট, এখান থেকে প্রথম নামটা তোমার প্রিন্ট হবে। তারপর মনে করো মিডিল, তাহলে মিডিল নামটা প্রিন্ট হবে। ডট মনে করো লাস্ট, তাহলে লাস্ট নামটা প্রিন্ট হবে। মনে করো এসটি ডট অ্যাড্রেস ডট মনে করো ভিলেজ প্রিন্ট করবো, তাহলে ভিলেজ, তাহলে ভিলেজ প্রিন্ট হবে। তারপর হয়তো তারপর উপজেলা, উপজেলা প্রিন্ট হবে। তারপর মনে করো জিলা, দিলা জিলা প্রিন্ট হবে। তারপর ডিভিশন, ডিভিশন প্রিন্ট হবে। তারপর মনে করো এসটি ডট রোল, তাহলে রোলটা প্রিন্ট হয়ে যাবে। আর সবার লাস্টে যেটা আছে এসটি ডট ডেট অফ বার্থ ডট কি ডে ডট মান্থ ডট ইয়ার, এভাবে ইয়ারটা প্রিন্ট হয়ে যাবে। এবার আলাদা আলাদা তুমি সুন্দর করে ধাপে ধাপে প্রিন্ট দিবা আর কি, নিউলাইন নিউলাইন দিয়ে প্রিন্ট দিবে। এগুলো তো সব স্ট্রিং পার্সেন্টেজ দিলে হবে, এগুলো সবই স্ট্রিং পার্সেন্টেজ দিলে হবে। এটা ইন্টিজার পার্সেন্টেজ ডি দেওয়ার লাগবে, আর এগুলো কি যেহেতু ইন্টিজারই, তো পার্সেন্টেজ ডি দিলেই হবে। এগুলো ওদেরকে সুন্দর করে মাঝখানে হাইফেন দিবা। আমরা যেটা করি যে পার্সেন্টেজ ডি হাইফেন, পার্সেন্টেজ ডি হাইফেন, পার্সেন্টেজ হাইফেন, তারপর এটা কমা কমা দিয়ে তিনটা লিখবা। এভাবে সুন্দর করে প্রিন্ট হবে এভাবে, যে মনে করো 2 3 মনে করো 2025। ওকে, বুঝতে পারছো? ইউজার ডিফাইন ফাংশন, আর ইউজার ডিফাইন ফাংশন হলো আমাদের এইটা। ঠিক আছে? হ্যালো? জি স্যার। ওকে, তবে বলছে যে অ্যারে অ্যারে ইউজ করে তিনটা স্টুডেন্ট। তাহলে আমরা এস নিছিলাম, এখন আমরা কি করব, এখানে 3 নিব। তাহলে এতক্ষণ ধরে এস এর জন্য যতগুলা করছি যে এস এর জন্য যতগুলো এইভাবে নিলাম, তুমি জাস্ট কি করবো, এস ডট জিরো জিরো ডট বাকিগুলা যেভাবে করছি সেম, এস ডট এস নেম ডট ফার্স্ট। তাহলে এটা কি প্রথম যে স্টুডেন্টটা আছে তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম, তার মিডল নেম। জাস্ট আগে এস ডট বাকি মানে যতগুলো করছিল এস ডট দিয়ে, জাস্ট এস ডটের আগে কি লাগবে, জাস্ট একটা ইন্ডেক্সিং অপারেটর লাগবে, যে জিরো। আমি প্রথম স্টুডেন্টের কথা চিন্তা করছি, জিরো না দিয়ে যদি ওয়ান দাও তাহলে দ্বিতীয় স্টুডেন্টের কথা চিন্তা করবো, যদি ওয়ান না দিয়ে টু দাও তাহলে তৃতীয় স্টুডেন্টের কথা চিন্তা করবো, বাকি সবকিছু সেম। ঠিক আছে? এটা বুঝতে পারছো তো? এর দিয়ে কিভাবে করবা? জি স্যার। আচ্ছা, এই প্রবলেমটাতে জাস্ট উদাহরণ দিছি আর কি, তোমাদের জাস্ট জাস্ট দেখে দেখে যাতে তোমাদের মানে কয়েকবার দেখলে যাতে তোমাদের জিনিসটা আয়ত্তে চলে আসে, এই জন্য আর কি দেওয়া, অন্য কোনো কারণ নেই। আমাদের বুক টাইপের একটা স্ট্রাকচার আছে যেখানে এটা আসলে দেখে বুঝতে পারছো, আগে শুধু বি থাকতো, একটা ভেরিয়েবল বি, মানে ইন্টিজার এক্স এর মতো একটা ভেরিয়েবল, X10 না আর কি। হ্যাঁ, এখন X5 না আর কি, যে 5টা ইন্টিজারের একটা অ্যারে, ওরকম না। তো B5 দ্বারা বোঝাচ্ছে যে বুক কয়টা বই, 5টা বই। ঠিক আছে, যেখানে বি জিরো দ্বারা প্রথম বইকে বোঝাচ্ছে, আর B5 - 1 এটা দ্বারা তোমার
চতুর্থ বা লাস্টের পঞ্চম বইটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু অ্যারে ইউজ করতেছি, তো আমরা লুপ ইউজ করে ইউজ তোমার ডেটাগুলো নিব। ঠিক আছে, তোমার ঠিক আছে, এটা তো স্ট্রিং, এটাতে এন্ড না দরকার নাই। বাকি যেগুলো প্রাইস আছে এগুলো তো ইন্টিজার, আর এটা তো তোমার ইন্টিজার, তো এখানে এন্ড দিয়ে নিবো আর কি। ঠিক আছে, আর এখানে স্ক্যান করে নিলাম, ইউজারের কাছ থেকে ইউজারটা নিয়ে নিলাম, এখন জাস্ট প্রিন্ট করলাম। যেভাবে তোমার স্ক্যান দিয়ে করো, জাস্ট প্রিন্ট করো, জাস্ট এন% তো থাকে না। একইভাবে তুমি জাস্ট একই একই জিনিস, যা ইনপুট নিলা তাই প্রিন্ট করলা সুন্দর মতো আর কি। ঠিক আছে, বুঝতে পারছো না জি স্যার। কিভাবে কিভাবে নিলাম? এটা এটা কি, এটা হলো গ্লোবাল, গ্লোবাল অ্যারে। গ্লোবাল অ্যারে যেহেতু এটা মেইনের বাইরে ডিক্লেয়ার করা হয়েছে, সো গ্লোবাল এটা। এটা হলো কি মানে ইনিশিয়ালাইজেশন এট দ্য টাইম অফ ডিক্লারেশন আর কি। ঠিক আছে, সাথে সাথে আর কি করা হয়েছে আর কি। এখানে আরেকটা আছে, এটা হলো কি আমরা ওই কম্পাইলেশন টাইম ইনিশিয়ালাইজেশন করতেছি যে পাঁচটা, যদি একটা এমপ্লয়ি যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারে যদি একটা ভেরিয়েবল হতো তাহলে কেমন হতো, যে স্ট্রাকচার এমপ্লয়ি, এমপ্লয়ি ইএমপি, ওই ইএমপির মধ্যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দেখতাম যে কি কি এলিমেন্ট আছে। প্রথমে নাম আছে, নাম হয়তো দিলাম যে মনে করো রহিম। হ্যাঁ, তারপর হয়তো কোডটা দিলাম, কোড, কোড মনে করো এমপ্লয়ি নাম্বার 3, এটা মনে করো তার কোড। আর স্যালারি, স্যালারি মনে করো যে 5400 টাকা। ঠিক আছে, এরকম আর কি। তো তিনটা জিনিস কমা কমাতে দিলাম, চলে আসতো। তো এখন যেহেতু পাঁচটা দিছো, তাহলে এরকম ব্লক কয়টা, কমা কমা দিয়ে এরকম ব্লক কি পাঁচটা। আর ওই গোটা ব্লক গুলাকে একটা আন্ডারে আনার জন্য লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। বুঝতে পারছো? পাঁচটা এমপ্লয়ির জন্য পাঁচটা ডেটা, কমা কমাতে দিলাম। আর গোটা ব্লকটাকে, যেহেতু অ্যারে, একটা অ্যারে তো তুমি জানো যে এরকম আর কি। আমরা তো যখন অ্যারে পড়ছি, 2D অ্যারে যখন পড়ছি, তখন কিভাবে করছি, এরকম দেখছি না যে মনে করো 3টা রো, এভাবে দিচ্ছে না? এর দ্বারা কি হচ্ছে, 3টা রো নাকি? একটা 2D অ্যারে 3টা রো, মানে 1 2 3, তারপর 4 5 6 7 8 9, মানে আইডিয়াটা আমারটা এরকম। এটা হলো একটা স্ট্রাকচার, এরকম কয়টা স্ট্রাকচার, তিনটা স্ট্রাকচার, পাঁচটা স্ট্রাকচার। তাহলে পাঁচটা স্ট্রাকচারে এটা থাকবে, প্রতিটা স্ট্রাকচারে কি আছে আবার, এরকম আর কি। এই আইডিয়াটা বুঝতে পারছো তো? ইন্টিজারের 2D এর মতো অনেকটা চিন্তা করতে পারো। বা এমনকি স্ট্রিং এর যে আইডিয়াটা ছিল, যে স্ট্রিং 5 মানে কি, কয়টা স্ট্রিং, 1 2 3 4 5টা স্ট্রিং, যেটা কমা কমা দিয়ে লিখছো, লাস্টে এইভাবে ক্লোজ করে দিছো। কথা বুঝতে পারছো? জি স্যার। তো এখানে ওইটাই করা হয়েছে। এখানে এটা প্রথম এমপ্লয়ি, দ্বিতীয় এমপ্লয়ি ডাটা, তৃতীয় এমপ্লয়ি ডাটা, চতুর্থ এমপ্লয়ি ডাটা, পঞ্চম এমপ্লয়ি ডাটা, প্রতিটা কমা দিয়ে শেষ হয়েছে, লাস্টেরটা বাদ দিয়ে। ঠিক আছে, সবার লাস্টে এটা ক্লোজ হয়ে গেছে। এখান থেকে এটা শুরু, এখানে এটা শেষ, আর মাঝখানে প্রতিটা এমপ্লয়ি, পাঁচটা এমপ্লয়ি পাঁচটা ডেটা আর কি। যে অর্ডারে আছে টপ টু বটম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ওভাবে আর কি ফলো হয়েছে। স্ট্রাকচারের ভিতরে যদি স্ট্রাকচার থাকতো, তাহলে ওই স্ট্রাকচারের যে ভিতরে যে মেম্বার এলিমেন্ট যদি তিনটা থাকতো, মনে করো এটা যদি আরো তিনটা তোমার ব্রাঞ্চ থাকতো, ওই তিনটা ডেটা আসতো, তারপরে স্যালারি আসতো। মানে এটা 1 নম্বরে থাকতো, এগুলা কি দুই, মানে 2.1, 2.2, 2.3, এটাকে আমরা বলছি 2 3 4, তারপর স্যালারিকে বলছি 5। এইভাবে এই অর্ডারে কমা কমা দিয়ে ধাপে ধাপে দিতে হবে, আগে পরে করলে একটার ভিতরে একটা উল্টা পাল্টা জায়গায় চলে যাবে। সো এখানে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে নামটা প্রিন্ট করবো, তারপর আমাদের কোড প্রিন্ট করে নাই, তাহলে এটা প্রিন্ট করছে আর কি। আর সুন্দর করে কিছু মেসেজ লিখছি মাঝখানে মাঝখানে, আমাদের স্পেসিফায়ার গুলা, ফরম্যাট স্পেসিফায়ার গুলো ইউজ করে সুন্দর করে একটা আমরা মেসেজ প্রিন্ট করছি। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে বলবা, ধরে নিচ্ছি যে ঠিক আছে। একটা গুরুত্বপূর্ণ জিনিস তোমরা খেয়াল করবা যে স্যার, এই জিনিসটা বারবার লিখতে হচ্ছে। মনে করেন আমি যে কোনো কিছু একটা যখন ডিক্লেয়ার করতেছি, যে স্ট্রাক্ট এমপ্লয়ি ইএমপি, ঠিক আছে, পরে আবার যখন করতেছি, এই জিনিসটা একটু বড় মনে হচ্ছে। নর্মালি ইন্টিজার লিখতে 3টা অক্ষর লিখলে হয়, ইন্টিজার X Y Z, ঠিক আছে, এই 3টা লেখা যায়। বাট এখানে স্ট্রাকচার এমপ্লয়ি অনেক বড় একটা লেখা, এটা বারবার লিখতে এটা ইস্যু আর কি। তো এই জিনিসটাকে যদি কেউ এইভাবে লিখতে চাইতো, যে মনে করো জাস্ট এমপ্লয়ি বা এমপ্ল, মানে ছোটতে লেখা ইম্পেল মনে করে লিখছো, মানে ইম্পল মনে করে লিখতো, যে গোটা জিনিসটাকে যদি এইভাবে ইম্পল, ইম্পল দ্বারা তোমার রিপ্রেজেন্ট করা যেত, তাহলে এমপ্লয়ি X Y Z, এভাবে 3টা এমপ্লয়ি সহজে আমি করে ফেলতাম। মানে এই গোটা জিনিসটা লেখার ইকুইভ্যালেন্ট রেট অনেকটা ওই ডিফাইনের মতো। কথা বুঝতে পারছো? ডিফাইন, ডিফাইন। ঠিক আছে, ডিফাইনে মনে করো তুমি কি বলতেছো, যে যে যেখানে পাই লিখবো ওখানে 3.1416 দিব, মানে এই পাইকে রিপ্লেস করো এটা দ্বারা। তাহলে এখানে তুমি এখন কি কি ডিফাইন করছো, যে ডিফাইন মানে মানে আইডিয়া, যদি এইভাবে লেখা যাবে না, বাট বোঝানোর সুবিধার্থে বলছি। এখন তুমি এখানে যেটা করলা, যে স্ট্রাক্ট
এমপ্লয়ি, এইটার ইকুইভ্যালেন্ট জিনিস কি? ইম্পল। মানে যেখানে যেখানে ইম্পল দেখবো, যেখানে এই যে ইম্পল এক্স ওয়াই জেড লিখছে, তো কম্পাইলার যেটা করবে, কম্পাইলেশন যখন শুরু হবে, এই ইম্পলের জায়গায় ও দেখলে তো ইম্পলের ইকুইভ্যালেন্ট জিনিস কি এইটা, ওই স্ট্রাক্ট এমপ্লয়ি আসে, এটাকে কেটে দিয়ে স্ট্রাক্ট এমপ্লয়িটা বসাই দিবে। তাহলে তোমার মানে নর্মালি যেরকম হয়, স্ট্রাক্ট এমপ্লয়ি তোমার ভ্যারিয়েবলের নাম অথবা ভ্যারিয়েবলের অ্যারে যেভাবে থাকে সেভাবে চলে আসলো। ঠিক আছে, প্রোগ্রামারের লেখার সুবিধার জন্য জাস্ট এই মানে শর্টকাটটা ইউজ করা আর কি। ঠিক আছে, যখন কম্পাইলেশন হবে তখন কিন্তু ইম্পল দিয়ে কিন্তু হবে না। যখন কম্পাইলেশন হবে তখন কিন্তু এই যে ইম্পল এক্স ওয়াই জি এখানে থাকবে না, কিন্তু ইম্পলটা রিপ্লেস হয়ে যাবে কি অ্যাকচুয়াল যেটা হওয়া উচিত সেটা দ্বারা। ঠিক আছে, যেমন তুমি যে ওই যে মনে করো পাই পাই আর স্কোয়ার যে লেখো, আর ইন্টু আর সামনে যে পাই লেখো, এই পাইয়ের সাথে কি কোনো ক্যালকুলেশন হওয়া পসিবল? এই রেডিয়াসে তো রেডিয়াসের ভ্যালু আসে, বাট এই পাইতে কি আসে? পাই কি থেকে যায়? না, পাই থাকে না। পাই পাই তো প্রোগ্রামার নিজের শর্টকাটের জন্য ইউজ করছে, এখান থেকে এটা কপি পেস্ট করে এটা নিয়ে আসা হয়, রিপ্লেস করা হয়, তারপর কিন্তু জিনিসটা আগায়। এখানেও সেম আর কি, এই যে তুমি যে শর্টকাট অ্যাক্রোনিম বলতে পারো, যে অ্যাক্রোনিমটা ইউজ করছো, ওই অ্যাক্রোনিমটা কম্পাইলেশন টাইমে কি হবে, রিপ্লেস হয়ে অ্যাকচুয়াল যেটা আসা উচিত বড় ভার্সনটা সেটা চলে আসবে, ফুল ফর্মটা চলে আসবে। বুঝতে পারছো? নাহলে তো কোডটাই কাজ করবে না। না, কোডের একটা সিগনেচার আছে যে এটা স্ট্রাকচার টাইপের ভেরিয়েবল। ইম্পল বলতে তো কোনো টাইপ নেই, ওটা জাস্ট একটা এলআইএস। ঠিক আছে, মানে তোমার একটা অন্য একটা ডাক নাম আর কি, ডাক নাম বলা যায় আর কি। এটা কি বুঝতে পারছো? যে বারবার লেখা, যেমন অনেকে যে তুমি আছে যে লং লং ইন্টিজার, এটা তোমরা যারা ওই যে প্রোগ্রামিং করে, কন্টেস্ট প্রোগ্রামিং করে, তারা এটা করে যে লং লং ইন্টিজার, ওরা এল এল আই লেখে। ঠিক আছে, লং লং ইন্টিজার এক্স ওয়াই জেড এটা লিখতে সময় লাগবে। এই জন্য ওরা প্রথমে কি হ্যাশ ডিফাইন করে নেবে, হ্যাশ ডিফাইন লং লং ইন্টিজার ইকুয়াল এল এল আই। ওরা প্রোগ্রামিং করার সময় যখন তখন তো অনেক সময় রান টাইমে অনেক ধরনের প্রবলেমে অনেক ধরনের ডিক্লেয়ার করতে হয়, তখন জাস্ট এল এল আই লিখে, এভাবে তো লেখে না, এল এল আই লিখে হয়তো এক্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেললো। নর্মালি ওরা যেভাবে কাজ করে তখন আর বড় বড় সংখ্যা নিয়ে কাজ করে, তো সো এল এল আই এক্স এভাবে ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে যে আচ্ছা, এটা বড় একটা মেমোরি সাইজ, আমাদের 8 বাইট বা এরকম এরকম হবে, তো আমাদের এটা কাভার করবে বড় যে কোনো সংখ্যা। সো ওরা আর কি এটা খুবই পছন্দ করে এইভাবে লিখতে আর কি, ওরা সময় নষ্ট করতে চায় না। ইনিশিয়ালি ওরা ওই যখন প্রোগ্রামিং শুরু না হয় তখন একটা টেমপ্লেট বলে একটা জিনিস থাকে, টেমপ্লেট এটা আগে লেখা থাকে, পরে ওইটা ইউজ করে আর কি, জেএলএলআই ইউজ করে। ঠিক আছে, প্রোগ্রামিং টাইমে ওরা এই হ্যাশ ডিফাইন এটা অবশ্যই আগে করে রাখে, তো এটা করা কোনো মানে ইস্যু না আর কি, এটা করাই যায়। ঠিক আছে, মানে লজিকটা জেনারেট করার মেইন পয়েন্ট আর কি, এগুলা লেখালেখিতে কিছু না, টেমপ্লেট কিছু হয় না। এই বুঝতে পারছো মানে কেন আসলে আমরা এই অ্যাক্রোনিমটা আনলাম? কারণ এই যে বারবার লেখা সমস্যা, প্রোগ্রামের পয়েন্ট অফ ভিউ থেকে যে সময় নষ্ট হয়। ঠিক আছে, তো বুঝতে বুঝছো জি এটা? স্যার। হ্যাঁ স্যার। এইটাই আর কি স্ট্রাকচারের ক্ষেত্রে ওভাবে হ্যাশ ডিফাইন দিয়ে তো আর লেখা হয় না, এখানে যেটা ইউজ করা হয় সেটা হলো টাইপ ডিফ। হ্যাঁ, মানে ডিফ মানে ডিফাইনই আছে বাট টাইপ ডিফ এই কিওয়ার্ডটা ইউজ করতে হয়। এটা ওই যে 32টা কিওয়ার্ড আছে না, 32টা কিওয়ার্ডের একটা হলো টাইপ টাইপ ডিফ, মানে ডেফিনেশনের টাইপটা আমি আবার কি মানে মানে কি বলে রিডিক্লেয়ার করতেছি আর কি, যে স্ট্রাকচার স্ট্রাক্ট স্টুডেন্ট, এটা তো নর্মালি আমার কিভাবে থাকে, নর্মালি এটা থাকেই তো না। স্ট্রাকচারের নেম একটা থাকে যে স্ট্রাকচার স্টুডেন্ট অথবা এমপ্লয়ি, তারপর এটা আমার মতো করে আমরা ইউজ করা শুরু করি। বাট যদি আমরা যে স্ট্রাক স্টুডেন্ট অথবা স্ট্রাক এমপ্লয়ি নাম এটা বারবার যদি লেখা না চাই, এটা শর্ট ভার্সনটা আমরা এখানে নিচে লিখি আর সামনে লিখি একটা টাইপ দিয়ে। ঠিক আছে, তাহলে এখন কি হবে? এখন তুমি মনে করো স্ট্রাক্ট স্টুডেন্ট ছিল, মনে করো আগে লিখতে হতো যে স্ট্রাক্ট, এই যে বড় একটা জিনিস লিখতে হতো স্ট্রাক্ট স্টুডেন্ট এস লিখতে হতো, তো এখন তোমাকে কি লিখতে হবে? এই যে এলএস নাম মনে করে দিলাম যে মনে করো এসটিডি, তাহলে কি লিখবো? জাস্ট এসটিডি এস টি এম, এভাবে মানে মাল্টিপল ভাবে ডিক্লেয়ার করছো, জাস্ট এতটুকু লিখলেই ইনাফ। এতটুকু এতটুকুকে ইকুইভ্যালেন্ট হিসেবে কাজ করতেছে। কম্পিলেশন টাইপে এই এসটিডি কে কেটে দিয়ে এটাকে আবার নিয়ে আসা হবে। বুঝতে পারছো তো? যেমন এখানে একটা কি হয়েছে, টাইপ দিয়ে স্ট্রাকচার ডেট, এখন থেকে তোমাকে আর স্ট্রাক্ট ডেট ডি ভাবে লিখতে হবে না, স্ট্রাক্ট ডেট ডি ভাবে লিখতে হবে না, স্ট্রাক্ট ডেটের জায়গায় ডিওবি ডি লিখলেই যথেষ্ট। ঠিক আছে, যেমন এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি যে এমপ্লয়ি ডেট অফ বার্থ, এটার সামনে তোমাকে যে স্টার্ট ডেট এটা লিখতে হবে না, এটার জায়গায় জাস্ট এই যে অ্যালিয়াসটা আছে বা অল্টারনেটিং অ্যাক্রোনিমটা, ওটা তোমার ইউজ করতে তুমি সহজে পারো। এইভাবেও করা যায়, এইভাবেও করা যায়। এইভাবে যখন করছো তখন তুমি কোনো নামই দিচ্ছ না আসলে। ঠিক আছে, জাস্ট বলতেছো এই যে স্ট্রাকচারটা, স্ট্রাকচারের অ্যালিয়াস নাম এটা আর কি। বাট আমরা রিকমেন্ডেড করি যে আসলে তোমার স্ট্রাকচারের একটা নাম থাকুক আর কি। ঠিক আছে, বুঝতে পারছো তো কেন এটা করলাম? সময়টা বাঁচানোর জন্য প্রোগ্রামের পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে।
বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমরা একটা ফাংশন, এই যে স্ট্রাকচার ইউজ করছি, স্ট্রাকচারের কাজ, স্ট্রাকচার তো মেইনলি তোমার মেইনে তোমার এটা জেনারেট হয়, মানে মেইনে ইউজারের কাছ থেকে ডেটাটা নিলা, স্ট্রাকচারে তুমি রাখলা। কারণ স্ট্রাকচারের উপর অনেক ধরনের কাজ হইতে পারে, অনেক ধরনের কাজের জন্য অনেক ধরনের ফাংশন অনেক ধরনের কাজ করতে পারে। যেমন ডিসপ্লে একটা আমাদের ফাংশন, এটা কি করে, গিভেন স্ট্রাকচার মানে ইট ডিসপ্লে সাম, মানে সাম ডেটা, ঠিক আছে, ইন দ্য মিডল অফ সাম মেসেজেস। কিছু একটা মেসেজের মাঝে মাঝে এই ডেটাগুলোকে সুন্দর করে বসায়, একটা মিনিংফুল একটা তোমাকে একটা রিপ্রেজেন্ট করে আর কি, যেটা তোমার কাছে আর কি। তো ওইটা আমরা বলছি যে স্ট্রাকচার যে যে ডেটাগুলো আছে এগুলো অনেকভাবে পাঠাইতে পারি। যে স্ট্রাকচারে শুধু একটা মেম্বারকে পাঠাইলাম, হ্যাঁ, শুধু একটা নামটা পাঠাইলাম, এস ডট ফার্স্ট নেম, শুধু নামটা পাঠাইলাম, হুম, ওই স্ট্রাকচারের ফার্স্ট নামটা পাঠাইলাম। অথবা এমন হতে পারে যে গোটা স্ট্রাকচারটাই পাঠাইলাম, অথবা তার একটা অ্যাড্রেস পাঠাইলাম, এই তিনটা ভার্সনে হইতে পারে। তো আমরা যদি চিন্তা করি যে শুধু তার ডেটাটা পাঠাইলাম, মনে করো এই যে স্ট্রাকচারটা আমাদের আছে, এই স্ট্রাকচারের একটা মেমরি ভেরিয়েবল কি জি, অথবা ওয়াই, অথবা জেড, শুধু, অথবা এস, মনে করো শুধু ওয়াই পাঠাইলাম মনে করো, ঠিক আছে। মাইক যে ভেরিয়েবলটা আছে মনে করো মাইক ডট এস, ডট যখন দিলাম তখন মেমরি ভেরিয়েবলকে বোঝাচ্ছে, যেখানে জি অথবা ওয়াই অথবা যে 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 কোনো একটা দিতে পারি, এটা সিঙ্গেল একটা ডেটাকে বোঝাচ্ছে। সো এটা যদি কোনো একটা ফাংশনে পাঠাই কেমন হবে, খুবই সিম্পল আর কি। নর্মালি একটা ইন্টিজার এক্স, মনে করো একটা ফাংশন এক্স পাঠালে যেরকম হয় ওরকম আর কি, সিম্পল। সিঙ্গেল একটা ইন্টিজার অথবা সিঙ্গেল একটা ফ্লোট অথবা সিঙ্গেল একটা ক্যারেক্টার অথবা সিঙ্গেল একটা স্ট্রিং যাচ্ছে, আহামরি কিছুই না আর কি। সো এখানে গ্লোবাল একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার হয়েছে, এটা প্রোটোটাইপটা আর কি, কারণ এর নিচে ফাংশনটা ডিক্লেয়ার করা, এটা প্রোটোটাইপটা 9 নম্বর লাইনে। তো এখানে আমরা প্রোগ্রামারি একটা ফিক্সড একটা ভ্যালু, কনস্ট্যান্ট একটা এখানে অ্যাসাইন করে দিছে, জি এর ভ্যালু এই মুহূর্তে এম। ওইটা আমি ফাংশনে যখন পাঠালাম তো ডট জি দ্বারা, ডট জি এর জায়গায় কি গেল, এম চলে গেল, তো এমটা এখানে আসলো, এমটা এখানে আসলো এজ এ ক্যারেক্টার আসলো, কিন্তু ক্যারেক্টার ধরার কথা। ডট জি কি এগুলো সবই, এগুলো আসলে কি ডট জি ক্যারেক্টার ছিল, হ্যাঁ, যদি ইন্টিজার পাঠাতাম তাহলে তো ইন্টিজার এ থাকতো, হ্যাঁ, ইন্টিজার এ এ দিত, যদি ফ্লোট পাঠাইতো তাহলে ফ্লোট এ থাকতো আর কি। যেহেতু ক্যারেক্টার, এই জন্য ক্যারেক্টার ধরার জন্য ক্যারেক্টারে একটা এ রাখছি, তো এর মধ্যে এই মুহূর্তে এম আছে, যেটা আসলে কই থেকে, যে এখান থেকে এখানে আসছে। সো জেন্ডার অফ মাইক কি, যেহেতু একটা ক্যারেক্টার পার্সেন্টেজ সি, এর মধ্যে এটা এমটা সুন্দর করে প্রিন্ট হয়ে যাবে, যেটা এমটা হয়েছে এখানে। বুঝতে পারছো? জাস্ট একটা সিঙ্গেল একটা ডেটা পাঠাইলাম। আশা করি এটা খুব একটা কঠিন কিছু না। এরপরে মনে করো গোটা স্ট্রাকচারটা কি আমরা পাঠাবো। গোটা স্ট্রাকচার যেটা তৈরি হয়েছে মনে করো, এই যে গোটা স্ট্রাকচার হলো কি, গোটা স্ট্রাকচার বলতে বোঝাচ্ছি স্ট্রাকচার যে ভেরিয়েবলটা, সে মানে সেটার মধ্যে তো ডেটা ভিতরে ভিতরে কি কি এ বি সি এস, তিনটা ডেটা আছে, এ বি সি এস, তিনটা ডেটা আছে। গোটা স্ট্রাকচারটা পাঠানো মানে কি, এই তিনটা ডেটাই ওর ভিতরে ভিতরে যাওয়া, মানে প্যাকেটের মধ্যে তিনটা ডেটা আর কি চলে আসে, এ বি তোমার ক্যারেক্টার। তো যখন এটা পাঠাইলাম তো স্ট্রাকচার, ইন্টিজার ধরার জন্য যদি ইন্টিজারকে রেডি রাখতে হয় তাহলে ক্যারেক্টার, স্ট্রাকচার ধরার জন্য স্ট্রাকচারকে রেডি রাখতে হবে, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে স্ট্রাকচার কোন ধরনের স্ট্রাকচার আসতেছে, এটা স্ট্রাকচার টেস্ট, টেস্ট টাইপের স্ট্রাকচার আসতেছে, এই জন্য স্ট্রাকচার টেস্টটা অ্যাসাইন করে। ওই জন্য আর কি বলছিলাম যে টাইপ ডিএফ কেন করে, তুমি জাস্ট এখানে এসটি করলে হয়ে যেত, বা আহ, শুধু টেস্ট লিখলে হয়ে যেত, টেস্ট আর্ক লিখলে তোমার এটা মানে হয়ে যেত, যদি ভাবে লিখতে যে টাইপ ডিএফ স্ট্রাকচার টেস্ট, আর এখানে অ্যালাইসটা দিতে যে টিটি, মনে করো টিটি বা টিএসটি বা এরকম কিছু একটা দিয়ে, তাহলে টিএসটি আর এটা লিখতেই হতো না, টিএসটি আর এভাবে লিখলে হয়ে যেত। এখানে কি লিখতে হইতো, টিএসটি প্যারাম। বুঝতে পারছো? এটা আর কি, মানে এইভাবে আসলে একটু সময় কমায় আর কি। তবে এটা ভুলে যেতে আবার না যাও যে টিএসটি মানে কি ছিল, এরকম আর কি। তো টিএসটি প্যারামিটার, তাহলে এই গোটায় আগের যত কিছু আছে প্যারামিটারে চলে আসলো। তোমরা জানো যে কি স্ট্রাকচারে ওয়ান টু ওয়ান অ্যাসাইনিং হয়, ঠিক আছে। মনে করো এক্স ইকুয়াল ওয়াই লিখলাম, এক্স আর ওয়াই দুইটাই তোমার কি, দুইটাই তোমার মনে করো স্টুডেন্ট টাইপের, মনে করো টেস্ট টাইপের ডেটা। তাহলে এক্স এর যে তিনটা জিনিস আছে, এক্স এর যে তিনটা জায়গা আছে, ওই তিনটা জায়গায় এর যে কারেসপন্ডিং যে জিনিস, কারেসপন্ডিং গুলো চলে যাবে, প্রথমটা প্রথমটাতে, দ্বিতীয়টা দ্বিতীয়টাতে, তৃতীয়টা তৃতীয়টাতে। আলাদা করে এক্স ডট এ ইকুয়াল ওয়াই ডট এ, এক্স ডট বি ইকুয়াল ওয়াই ডট বি, এটার মানে নাই আর কি, এটা দরকার নাই। যেটা আসলে তুমি এক্সপেক্ট করো এতটুকু তো করা উচিত। তো ওই চলে আসছে, তবে তুমি এখন ডট এ ডট বি ডট সি এর যে কোনো একটাতে প্রিন্ট করো, তুমি ভ্যালুগুলো পাবো। যেহেতু এখানে কোনো ভ্যালু অ্যাসাইন করা হয়নি, এই জন্য তুমি এখানে যেহেতু এর ভ্যালু অ্যাসাইন করা হয়েছে, এই জন্য এটা পাবা আর কি। তুমি চাইলে এখানে আর্ক ডট বি 10, হ্যাঁ, আর আর্ক ডট সি ইকুয়াল মনে করো এস, এভাবে পাঠাইতে পারো, তাহলে এখানে প্রিন্ট করতে পারো আর কি। তো এখানে যেটা হবে, এটা হলো কল বাই কি হবে, একজন বলো তো, এটা কল বাই ভ্যালু না রেফারেন্স? কল বাই ভ্যালু না রেফারেন্স?
স্যার কোনটা আবার একটু বলবেন? হ্যালো? স্যার কোশ্চেনটা জি আবার একটু বলবেন? তোমরা ক্লাসে আসলে অ্যাটেন্টিভ না, বুঝছো? এই স্যার যে স্যার আর্গুমেন্টের ভ্যালুটা আমি পাঠালাম, এই যে আর্গুমেন্টের ভ্যালুটা এখানে প্যারামিটারের বরাবর আসবে, তো যেহেতু ফাংশন নামে ফাংশনে কল করছি, এই ফাংশনের নামই ফাংশন আর কি, ইস্যু নাই আর কি। তো এই ফাংশনে যখন এই আর্গুমেন্টটা পাঠালাম এখানে আসলো, এটা কল বাই ভ্যালু না কল বাই রেফারেন্স? না বলবো যে স্যার এগুলা আবার কি, মানে এগুলা কি বলেন, এগুলা তো জীবনে শুনি নাই, কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স কি জিনিস? কি একজন বলো তো, কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্সের মধ্যে পার্থক্য কি? স্যার কল বাই রেফারেন্সে স্যার এন্ড পারসন দিয়ে ওই অ্যাড্রেসটাকে রেফারেন্স করা হয়। হুম হুম। কল বাই ভ্যালুতে কল কল বাই বাই ভ্যালুতে ভ্যালু। ফাংশনের মধ্যে ভ্যালুটা দিয়ে দেয়, পরে ওটাই মানে মানটা বসে যায় মেইন ফাংশনের ভিতর। কোনটাতে, মানে ফাংশনে জিনিসটা আসার পর কোনটাতে চেঞ্জ করলে চেঞ্জটা মেইনে প্রপাগেট হয়, আর কোনটা ক্ষেত্রে হয় না? স্যার কল কল বাই বাই রেফারেন্সে রেফারেন্স। চেঞ্জ হয়। হুম হুম। কল বাই রেফারেন্সে চেঞ্জ হয় আর কল বাই ভ্যালুতে কপি হয়ে থাকে। কপি থাকে, ওটা কি মেইনে চেঞ্জ হয় যদি আমি ফাংশনের ভিতরে কোথাও চেঞ্জ করি, যেমন প্যারাম ডট এ, না স্যার, চেঞ্জ হয় না। প্যারাম ডট এ কল মনে করো আমি 1200 লিখলাম, তাহলে এখানে যদি আমি এই যে এখানে ফেরত আসা পর্যন্ত ফেরত গেলাম, এখানে যদি আমি প্রিন্ট দিই যে প্রিন্ট এফ আর্গুমেন্ট ডট এ, যদি প্রিন্ট দিই এখানে কি 1200 আসবে না 1000 আসবে? স্যার 1000 আসবে। 1000 আসবে, কারণ এটা কল বাই ভ্যালু। ভ্যালু যখন হয় জাস্ট কপি আসে, জি ওর কোনো স্যার। অ্যাড্রেস না। যেমন আর্ক ডট এ, এটার তো কোনো একটা মেমোরি অ্যাড্রেস আছে, যে এ এর অ্যাড্রেস, ওই অ্যাড্রেস কে ওই অ্যাড্রেস আর পরম ডট যে এর যে অ্যাড্রেস, কিন্তু এটা আলাদা মেমোরি স্পেস, এটা আছে মেইনের ভিতরে ঢুকে আছে, এটা আছে ফাংশনের ভিতরে ঢুকে আছে। আর যেহেতু কল বাই ভ্যালু হইছে, এর জাস্ট ডেটাটাই আসছে, এখানে 1000 আছে, এখানে 1000 আসছে, বাট এই 1000 এর সাথে এই 1000 এর কোনো রিলেশন নাই। বাট কল বাই রেফারেন্স যদি হইতো তাহলে কি এই ডেটাটা আসলে কানেক্টেড থাকতো, এখানে 1200 জি করলে স্যার। অটোমেটিক্যালি এখানে 1200 চলে আসতো। বুঝতে পারছো? জি স্যার। ওকে। এখানে কি বলছে, একটা টেস্ট যে স্ট্রাকচারটা আছে ওখানে 10, 100, 1000 এটা বসায়, তারপর স্ট্রাকচারে ওইটা পাঠাইতে হবে, স্ট্রাকচারের ভিতর থেকে প্রিন্ট করতে হবে, এটা পারবা না? পারবো না? এই যে স্ট্রাকচারের মধ্যে কি 10, 100, 1000 আর রাখতে হবে, তে 100, বিতে 1000, আর কি সিএইচ এটা রাখতে হবে। রাখার পর কি করতে হবে, এটা ফাংশনে পাঠাইতে হবে, এই ফাংশনে পাঠাইতে হবে, এর ভিতরে ওই জিনিসটা ডিসপ্লে করতে হবে। আশা করি পারবা। যদি এই প্রবলেমটা আগে এখানে একটা ভ্যালু প্রিন্ট করছে, ওখানে কি তিনটা ভ্যালু অ্যাসাইন করে, একটা ভ্যালু অ্যাসাইন করে একটা ভ্যালু প্রিন্ট করছে, এখানে কি তিনটা ভ্যালু অ্যাসাইন করে তিনটা ভ্যালু প্রিন্ট করতে হবে। পারবো না? জি স্যার। পারবো না? ইনশাল্লাহ পারবো স্যার। ঠিক আছে, পারবো স্যার। পারবো পারলে তো স্যার। বলবা পারবা। আচ্ছা, এখানে আরেকটা প্রবলেম, ওই যেটা বললাম শুধু ভ্যালু পাঠাইলাম, শুধু একটা মেম্বার ভ্যারিয়েবল পাঠাইলাম, হোল স্ট্রাকচারটাকে পাঠাইলাম। এখন কি স্ট্রাকচারের একটা আমরা কি পাঠাইলাম, স্ট্রাকচারের আমরা অথবা একটা স্ট্রাকচারের যে মেম্বার আছে মেম্বারের অ্যাড্রেসটা পাঠাইলাম। স্ট্রাকচারের অ্যাড্রেসও পাঠানো যাবে, জাস্ট স্ট্রাকচারের আমরা একটা একটা মেমোরির অ্যাড্রেস পাঠালাম। আমরা পয়েন্টার নিয়ে খুবই মানে খুবই ডেসক্রিপটিভলি পড়বো, জাস্ট এতটুকু তো মনে আছে যে আহ স্টার যদি আমি পি দিই তাহলে বোঝাচ্ছে যে ইন্টিজার, স্টার পি যদি দিই এটা বোঝাচ্ছে ইন্টিজার টাইপ, ইন্টিজার এক্স হলো একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, ভালো কথা। ইন্টিজার টাইপের এই ভ্যারিয়েবলের অ্যাড্রেস রাখার একটা জায়গা হলো কি, জায়গা হলো কথায় পয়েন্টার। পয়েন্টার হলো এমন একটা জায়গা যেখানে অ্যাড্রেস রাখা যায়, যেখানে অ্যাড্রেস রাখা যায়। তো এখানে ইন্টিজার স্টার পি, এটা দ্বারা কি বোঝাচ্ছে যে এইটা ইন্টিজার টাইপের কোনো একটা ভ্যারিয়েবল, এই মুহূর্তে তো এর সাথে কারো কোনো রিলেশন নাই, ইন্টিজার টাইপের কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস রাখার মতো একটা কন্টেনার হলো স্টার অফ পি। স্টার পি দ্বারা বোঝাচ্ছে, শুধু ইন্টিজার পি দিলে কি হইতো, সিম্পল একটা ইন্টিজার, বাট স্টার পি দ্বারা বোঝাচ্ছে আমি ইন্টিজার টাইপের কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস রাখার যোগ্য এমন একটা জায়গা। আমার কাছে কি রাখতে পারবেন আপনি, অ্যাড্রেস রাখতে পারবেন। এই জন্য স্টার যে পি আছে, এই পি তে চাইলে তুমি এখন কি রাখতে পারবা, এই যে এক্সটা আছে, এক্স এ মনে করো 5 রাখছো, তুমি এইভাবে যখন দিবা এটা কি বোঝাবে যে আমি যে এক্স ইন্টিজার ভ্যারিয়েবল, আমার যে একটা অ্যাড্রেস আছে, ওই অ্যাড্রেসটা আমি রাখলাম কোথায়, পি তে। কেন, পি এর জন্ম কিভাবে হয়েছে, অ্যাড্রেস রাখার জন্য জন্ম হয়েছে। স্টার অফ পি মানে কি, আমি একটা পয়েন্টার, পয়েন্টার কি রাখতে পারে, অ্যাড্রেস রাখতে পারে, অন্য কোনো ভ্যালু রাখতে পারে না, 5, 10, 15 এগুলো রাখতে পারে না। স্টার পি কি রাখতে পারে, অ্যাড্রেস ধরে রাখে, কথা বুঝছো? জি ঠিক আছে। স্যার।
জি আর স্যার। আমি যদি ওই পয়েন্ট, এই যে পয়েন্টার, এই পয়েন্টারের ভিতরে কি আছে, পয়েন্টার ভিতরে এক্স এর অ্যাড্রেস আছে। তো পয়েন্টার এক্স কে পয়েন্ট করে আছে যে আমি, আমার মালিক হলো এক্স, এক্স এর বাড়ি ঘরের ঠিকানা আমার কাছে লেখা আছে। তো আমার যে মালিক তার বাসার ভিতরে কি আছে ওটা যদি আমার থ্রুতে আপনি জানতে চান, এমনি যদি আমার মালিকের থ্রুতে জানতে চান তাহলে কি করবেন, প্রিন্টের পার্সেন্টেজ ডি দিয়ে এক্স প্রিন্ট করে দিবেন। বাট মালিকের ঘরের ভিতরে কি আছে ওটা যদি আমার থ্রুতে জানতে চান, পয়েন্টারকে বলতেছ, পয়েন্টারের থ্রুতে যদি জানতে চাও তাহলে পয়েন্টারকে এভাবে বলতে হবে যে স্টার অফ পি। যেভাবে ও যেভাবে ওর জন্ম হয় স্টার অফ পি দ্বারা, ওভাবে তুমি যদি স্টার অফ পি পিন দাও, পার্সেন্টেজ ডি যদি প্রিন্ট দাও, তাহলে কি এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আমি যেই ঘরটাকে পয়েন্ট করে আসি ওই ঘরের মধ্যে কি আছে ওইটা যদি জানতে চান তার সামনে একটা স্টার লাগান, তাহলে আমি বলে দিব যে আমি যে ঘরটাকে পয়েন্ট করে আসি বা যে ঠিকানাকে পয়েন্ট করে আসি ওই ঘরের ভিতরে কি আছে, ঘরের ভিতরে কি আছে, 5 আছে না। এক্স। জি ইন্টিজার এক্স স্যার। ইকুয়াল 5 মানে কি, এরকম একটা জায়গা ছিল এখানে 5 আছে। এই পয়েন্টারটা একেই তো ফলো করে আছে যে আমার মালিক হলো এক্স, এক্স এর ঘরে যা আছে তা যদি জানতে চান তাহলে স্টার অফ পি দ্বারা প্রিন্ট করে। ওকে। আর যদি আমার মধ্যে যদি আমার মালিকের অ্যাড্রেস রাখতে চান তাহলে মালিকের নাম দিতে হয়, মালিকের অ্যাড্রেসটার জন্য জিম পার্সন দিতে হয়, এটা মানে মালিকের অ্যাড্রেস, এক্স এর অ্যাড্রেস, ঠিক আছে। তো ওইটা এখানে করা হয়েছে অ্যাজ অ্যাজ ইট ইজ। আমাদের একটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে যেটার একটা ভ্যারিয়েবল, এটা কোনো নাম নাই, নাম না দিলে তোমার যেটা আছে সেটা থাকবে, জাস্ট ভ্যারিয়েবলটা গ্লোবালি ডিক্লেয়ার করা হয়েছে। ওই ভ্যারিয়েবলের আন্ডারে একটা মেম্বার জি, ওয়াই এর একটা মেম্বার, দুইটা মেম্বার মিলে ক্যারেক্টার রাখতে যাচ্ছি, ক্যারেক্টার রাখলাম, ভালো কথা। এটা তাহলে কি হলো যে জি নামের যে আমার মেমোরি, এটা এটা কার আন্ডার আছে, এটা রহমানের আন্ডার আছে। রহমানের তিনটা বাড়ি মনে করো বা তিনটা ছেলে, একটা হলো জি, একটা হলো তোমার কি ওয়াই। রহমানের দুইটা ছেলে, ওয়াই একটা, জি একটা। ওয়াই হলো তোমার কি রাখে, ইন্টিজার টাইপের ডেটা রাখে, আর জি ক্যারেক্টার টাইপের ডেটা রাখে, ভালো কথা। তার দুইটা সন্তান। তো প্রথম সন্তান বা দ্বিতীয় সন্তানের যে বাড়ি আছে এই বাড়ির ভিতরে সে কি রাখলো, এম রাখলো। এখন আমরা যদি একটা পয়েন্টার ডিক্লেয়ার করি, এখন ক্যারেক্টার টাইপের বাড়ির মালিক যদি ক্যারেক্টার টাইপের হয় তাহলে পয়েন্টারটা কোন টাইপের হবে, ফ্লোট টাইপের হবে, ক্যারেক্টার টাইপের হবে পয়েন্টার। জি স্যার। মানে সহজ কথা, মানে তুমি যদি যাকে অ্যাড্রেস করতেছো তার সেই অনুযায়ী তোমার অ্যাড্রেস, মানে অ্যাড্রেস কার রাখতেছো সেই অনুযায়ী তার টাইপ হবে, যার অ্যাড্রেস রাখতেছো তার টাইপ অনুযায়ী তোমারও অ্যাড্রেস হবে আর কি। মানে ইন্টিজারের অ্যাড্রেস রাখতে হলে তোমাকে ইন্টিজার টাইপের পয়েন্টার দিতে হবে। তুমি যদি ফ্লোট টাইপের কাউকে অ্যাড্রেস করতে চাও, কোনো একটা ভেরিয়েবলকে দিতে চাও, তোমার টাইপটা কি ফ্লোট হতে হবে, সহজ কথা। মানে সমজাতীয় জিনিসকেই খুঁজে আর কি, যাতে একসাথে রাখা যায় আর কি, ঠিক আছে ওরকম। আচ্ছা, তাহলে আমার এখানে একটা ফাংশন যদি তাকাও, ফাংশনটা কি এক্সপেক্ট করতেছে যে আমার মধ্যে কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস আসবে। ক্যারেক্টার স্টার জেন মানে কি, এই জেন টাইপের যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা কি বলে, আমার কাছে কোনো একটা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবলের অ্যাড্রেস আসবে। অ্যাড্রেস পাঠানোর নিয়মটা কি, যার যার অ্যাড্রেস পাঠাবা তার নাম পিছনে সামনে একটা এন দিতে হয়। তো ভাবে এটা করা হয়েছে না, এটা অবশ্যই তো রহমান ডট জি, এটা একটি ক্যারেক্টার। ওই ক্যারেক্টারের নাম হলো কি, মানে ক্যারেক্টারের নাম হলো রহমান ডট জি, এটা হলো ক্যারেক্টারের নাম। আর ক্যারেক্টারের অ্যাড্রেস মানে কি, সামনে একটা ইম্পারসন। ওকে। জি স্যার। জি স্যার। তাহলে এই অ্যাড্রেসের জি যদি একটা স্যার। এই অ্যাড্রেসের বাড়ির ঠিকানা যদি AX9 হয় তাহলে কি AX9 এখানে আসলো। তাহলে জেন এই মুহূর্তে কাকে ফলো করতেছে, এই জেন এই মুহূর্তে এই বাড়িকে অ্যাড পয়েন্ট করে আছে যে আমার মালিকের বাড়ি নাম্বার হলো AX9। আমি এতটুকু জানি অ্যাড্রেসটা আমার, ওর জেনকে যদি তুমি জাস্ট শুধু যদি জেনকে এভাবে প্রিন্ট করো যে পার্সেন্টেজ তোমার এক্স, এভাবে যদি জেনকে প্রিন্ট করো তোমার প্রিন্ট কি দিবে জানো, এক্স। এক্স তো দিবে না, আসলে এক্স তো হয় না, এফ আর কি। মনে করো AF9 এভাবে প্রিন্ট হবে। কথা বুঝতে পারো, শুধু জেন। তুমি ভাবো এক্স, ইন্টিজার এক্স মানে ইন্টিজারের ভ্যালুটা, বাট এম এক্স এটা দ্বারা কি এক্স এর অ্যাড্রেসটা বোঝাচ্ছে না। জি স্যার। ইন্টিজার এক্স মানে ভ্যারিয়েবলের ভ্যালু, ইন্টিজার এক্স মানে এক্স এর মধ্যে থাকা পাঁচের পাঁচ যে আছে ভ্যালুটা সেটা। এম এক্স মানে কি, এ এক্স এর ঠিকানা, এর ঠিকানা মনে করো এ এ এ বি, মনে করো 7, এটা হলো তার ঠিকানা, এই যা এটা কি এ বি এর ঠিকানা। তো এটাই তো তুমি পিতে রাখছো নাকি, জি স্যার। তাহলে পি কে যদি প্রিন্ট দাও তাহলে কি দেবে, কি কি দেখানো উচিত, এই অ্যাড্রেসটা দেখানো উচিত AB7। জি স্যার। আর যদি তুমি স্টার অফ পি দাও তাহলে কাকে দেখাবে, স্টার অফ পি মানে কি, পি যাকে পয়েন্ট করে আছে তার ঘরের ভিতরে কি আছে, পি কাকে পয়েন্ট করে আছে, এক্স কে পয়েন্ট করে আছে, এক্স এর ঘরের ভিতরে কি আছে, 5 আছে। তাহলে এটা এটা কি কি প্রিন্ট দিবে, 5। কথা বুঝছো। জি স্যার। পয়েন্টারও একটু টুকটাক আমি পড়াই দিচ্ছি, এখান থেকে এটা মনে রাখবো যখন আমি পয়েন্টার পড়বো, এই জিনিসগুলো যাতে তোমরা বুঝতে পারো আর কি। খুব কঠিন জিনিস কিছু বলি না, তখন আরো আরো গ্রাফিক্যালি সুন্দর করে বুঝাবো, বাট এটা শুধু মনে রাখো। স্টার পি মানে কি, পয়েন্ট অ্যাড্রেস রাখার মতো উপযোগী একটা জায়গা।
শুধু যদি পি, তাহলে এখানে কার ভ্যালু রাখতে হয়, কোনো একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস রাখতে হয়, রাখার পর কি অ্যাড্রেস। করতে হয়, শুধু পি যদি পিন দাও অ্যাড্রেসটা পিন হবে, ডট স্টার অফ পি যদি দাও তাহলে মালিকের ঘরে কি আছে, যার অ্যাড্রেস রাখা হয়েছে তার ঘরে কি আছে, তার মেমোরি অ্যাড্রেসে কি আছে, সেটা সে প্রিন্ট করে। আশা করি আমি বারবার রিপিট করছি, মাথায় গেঁথে যাওয়ারই কথা। তাহলে এখানে কি জি আসলো, স্যার। রহমান ডট জি, তার অ্যাড্রেসটা আসলো, অ্যাড্রেস কত, AF9, তাহলে এই মধ্যে AF9 এখানে আছে। তুমি স্টার অফ দেখো, স্টার অফ জেন যদি তোমাকে ভ্যালু দেয় তাহলে বোঝা যাচ্ছে স্টার অফ জেনে তুমি কি ভ্যালু রাখতেও পারবা। স্টার অফ জেন যদি ভ্যালুকে রিপ্রেজেন্ট করে যে আমার মালিকের ঘরে কি আছে, ওটাকে ওই আমার মালিকের ঘরে কি আছে তাকে যদি প্রিন্ট করাইতে পারে, আউটপুট দেখাইতে পারে, তাহলে তাকে কি ইনপুটও দিতে পারবে না সে? হ্যাঁ স্যার। তোমাকে বলো যে তোমার মালিকের ঘরে কি আছে, বলে দেবো মানে কি আছে, একটা চালের বস্তা আছে, তাহলে বুঝতেছো তাহলে তোমার মালিকের ঘরে তোমার কি অ্যাক্সেস আছে, মালিকের ওই বস্তার সাথে অনেক কিছু করতে পারো। তো একজন বলে আচ্ছা ওই বস্তার বদলে চালের বস্তার বদলে ময়দার বস্তা রাখো, তাহলে ওটা তুমি পারবে না। ওই জিনিসটা এখানে কথা হচ্ছে, যে চেঞ্জ করলাম আমি। জেন মানে মালিকের অ্যাড্রেস, এটা মানে কি মালিকের অ্যাড্রেসে থাকা ভ্যালু। তো ওই ভ্যালুটাকে যদি আমি প্রিন্ট করতে পারি তাহলে কি ইনপুট কি ওটাকে ওভাররাইট করতে পারবো তাহলে। যা পড়তে পারি, যা পড়তে পারি, যা রিড করতে পারি, তাহলে চাইলে ওটাকে রাইটও করতে পারি, ঠিক না, যেহেতু এটা ভ্যারিয়েবল সবই, কনস্ট্যান্ট না, যে চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, যেখান থেকে পড়তে পারো চাইলে ওখান থেকে লিখতে পারো না, জি কারণ স্যার। অ্যাক্সেস আছে বলে তো তুমি চোখ মানে তুমি জানলা দিয়ে দেখতে পাচ্ছ, তাহলে কি তুমি জানলা দিয়ে কিছু রাখতে পারবা ওই আইডিয়া থেকে। তাহলে আমি যখন এই যে এভাবে নতুন একটা ক্যারেক্টার অ্যাসাইন করলাম, তাহলে এটা কই গেল, যদি আপডেটের কথা চিন্তা করো, এই আপডেটটা কই গেল বলতে কি, এটা সুদূর আপডেটটা এই যে গেল, যে আমার মালিকের বাড়ি কই, মালিকের বাড়ি হলো এইটা, মালিকের বাড়িতে এই মুহূর্তে কি আছে, এম আছে। একটু আগে আমি এটা রিড করলাম, তো রিড করলাম এম, বাট এখন রাইট করতে বলতেছে কি, এফ। বুঝছো, যখন তুমি এই লাইনটা লিখবা কি বোঝাবে, যে জেন আমি কার কার স্লেভ, আমার মালিকের স্লেভ, আমার মালিকের অ্যাড্রেসটা আমার মধ্যে আছে। তো স্টার যখন জেন দ্বারা বোঝাচ্ছ, এটা কি মালিকের অ্যাড্রেসে থাকা জিনিস, মালিকের অ্যাড্রেস থাকা জিনিসটা মানে কি, এফ 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 মানে এম, ওই এম কে রিপ্লেস করবো কি দিয়ে, এফ দিয়ে। আশা করি আমি বুঝাইতে পারছি মনে হয়। জি বুঝছো স্যার। এটা কিভাবে আসলে আপডেটটা হয়, অ্যাড্রেসের, অ্যাড্রেস রিলেটেড যে কোনো কিছু কিভাবে আপডেটটা হয়, মেমোরি টু মেমোরি আর কি। ঠিক আছে, তাহলে স্টার অফ জেন দ্বারা যদি এখন প্রিন্ট দেয়, এখন কি এম প্রিন্ট হবে না এফ প্রিন্ট হবে? এফ স্যার। এফ না, কেন আপডেট হইলো তো মানে যদি তুমি এই এফটা করার এখানে যদি প্রিন্ট দিত তাহলে কি হইতো, যেমন এখানে দেখো এখানে প্রিন্ট কি হয়েছিল, এখানে কিন্তু এম প্রিন্ট হয়েছিল, বা তুমি ফাংশনে পাঠাইলে ফাংশনে আসে কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, বা এটাকে আপডেট বলতে পারো। ওই আপডেটটা হওয়ার পর এখন কি তোমার কি প্রিন্ট হবে বলো দেখি, এখানে এফ প্রিন্ট হবে, ঠিক আছে। জি স্যার। এখানে কি প্রিন্ট হবে, মনে করে যে এখানে তো কাজ টাজ করলাম, ফেরত চলে গেলাম এই লাইনে, এখান থেকে আসছিলাম, এখানে শেষ করার পর এখানে চলে গেলাম, তারপর তো এই লাইনে আসবে, এই লাইনে যখন প্রিন্ট করতে বলবে, এখানে একটা লাইন প্রিন্ট করছে নর্মালি, তারপর এই লাইনে যখন প্রিন্ট হবে রহমান জি, এখানে কি এম প্রিন্ট হবে না এফ প্রিন্ট হবে? স্যার এফ প্রিন্ট হবে। এফ প্রিন্ট এফ হবে না, মাত্র প্রিন্ট তো হবে। আপডেট হয়ে গেছে। তোমরা জানো যে কল বাই রেফারেন্স, এটাকে বলে কি, কল বাই রেফারেন্স, কল বাই রেফারেন্স মানে কল বাই অ্যাড্রেস, রেফার করতেছে, যে পাঠায় দেওয়া আর কি, রেফার করা মানে অ্যাড্রেসকে পয়েন্ট করে থাকা। তো কল বাই অ্যাড্রেস যখন হয় তখন আসলে এই আপডেটটা হয় যদি তুমি চেঞ্জ করো, কল বাই ভ্যালুতে ওই আপডেটটা হয় না। কারণ এখানে এই জেনের জন্য আলাদা মেমোরি স্পেস তৈরি করা হয়নি, এই যাকে পয়েন্ট করে ও আসলে মেমোরির জগতের একটা জায়গা, ওকেই পয়েন্ট করতেছে ও। কথা বুঝতে পারছো? জি স্যার। এখানে পয়েন্টারের আইডিয়াটা তোমার পাই গেছো, ওই যে আমি বলছিলাম একদিন যে মেইনলি তোমার যে সি প্রোগ্রামিং এর যদি তোমার খুব বেশি স্ট্রাগল করবে না, দুইটা জায়গা ছাড়া, শুধু একটা হলো রিকার্সিভ প্রোগ্রাম মানে রিকার্সিভ ফাংশন, এই জায়গায় একটু স্ট্রাগল করবা। আর পয়েন্টার, এটা আসলে সারা জীবনের জ্বালা বলা আর কি, সারা জীবনের জন্য স্ট্রাগল করে মানুষজন। তোমার ডাটা স্ট্রাকচার অ্যালগো যখন করবা তখন দেখবা ওগুলাতে সবকিছুই আসলে পয়েন্টার দিয়ে করে, কারণ পয়েন্টার দিয়ে করলে জিনিসটা ইফিসিয়েন্ট হয়, অনেক ইফিসিয়েন্ট হয়। তুমি যে গ্রাফ ট্রাফ এগুলা, গ্রাফ, তারপর লিঙ্ক লিস্ট, হ্যাঁ, তারপর উম, আর তো অনেকগুলা ডেটা স্ট্রাকচার আছে, ওগুলা তুমি পয়েন্টার ছাড়া তুমি ডেভেলপই করতে পারবে না। করবা বাট খুবই ইনএফিসিয়েন্টলি ডেভেলপ করতে হবে, যেমন গ্রাফ, এটা পয়েন্টার ছাড়া উপায় নাই, ঠিক আছে, তোমার এটা করতে হবে আর কি। মানে স্ট্যান্ডার্ড যে পদ্ধতি সেখানে পয়েন্টার ইউজ করে তোমায় করতে হবে। তো পয়েন্টার অ্যাভয়েড করতে তুমি অ্যাজ এ সিএস গ্রেড তুমি পয়েন্টার অ্যাভয়েড করতে পারবে না, পয়েন্টার তোমার লাইফের একটা অংশ, এবং পয়েন্টার কত ভালো মতো বুঝতে পারতেছো, এটা তোমাকে বাকি 10 জন থেকে আগে রাখবে, সহজ হিসাব। তুমি পয়েন্টার যত ভালো বুঝবা 10 জন থেকে তুমি মানে আগে থাকবা। তোমরা বিভিন্ন ধরনের ল্যাব যখন করতে যাবা, বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার ইমপ্লিমেন্ট যখন করতে যাবা, তখন দেখবা যে সে সে উল্টাপাল্টা লিখতেছে, সে তো কখনো স্টার লেখে, কখনো ইম্পার্সন লেখে, সে গুলাই ফেলে, ঠিক আছে। এমনকি এরকমও পয়েন্টার আছে যে মানে ডাবল লেভেলের পয়েন্টার আছে, এটা বলে মানে ডাবলি পয়েন্টার বলে,
এটা যেটা আছে যে স্টার স্টার পি যেটা দেখলে এগুলো সিঙ্গেল পয়েন্টার। মানে এটা তারা কি বোঝাচ্ছে, স্টার পি যাকে পয়েন্ট করে আছে তারও পয়েন্টার, মানে পয়েন্টারের পয়েন্টার। ওই দিন একটা ভিডিও দেখলাম যে কি বলে নাইজেরিয়া মানে তো খুবই দুর্নীতিপরায়ণ একটা দেশ। তো প্রেসিডেন্ট আছে আর মানে গেটম্যান আছে। তো কি হলো, সামনে প্রথমে গেটটা খুলে একজন নামলো, এই গেটটা খুললো, এই গেট থেকে গেটম্যানটা নামলো, মানে প্রথমে গেটম্যান নামছে, এই দরজাটা খুললো, গেটম্যান নামলো, ও আবার এদিকে যায় প্রেসিডেন্টের দরজা খুললো। মানে কি বলে, সিকিউরিটি গার্ডের জন্য আবার সিকিউরিটি গার্ড আছে, আবার গেটম্যানের জন্য গেটম্যান আছে, এই হলো অবস্থা। ঠিক আছে, বুঝছো? পি এক্স এর অ্যাড্রেস রাখে, পি এর অ্যাড্রেস মনে করো আবার কি মনে করো কিউ রাখে। ঠিক আছে, পি একটা পয়েন্টার, এ কার অ্যাড্রেস রাখে, এক্স এর অ্যাড্রেস রাখে, এক্স একটা ইন্টিজার, পি কি ইন্টিজার টাইপের একটা পয়েন্টার, কিউ কি ইন্টিজার টাইপের একটা পয়েন্টারের কি আবার পয়েন্টার, এই জন্য ডাবল। কথা বুঝছো? থাক, ওই 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 জায়গাতে না যাই আমি, যেটা পয়েন্টার দিন পরবর্তী দিন যাবো। তো আশা করি পয়েন্টার গুরুত্ব গুরুত্বটা বুঝছো। ঠিক আছে, পয়েন্টার যে না বুঝলে তোমার অনেকগুলা করছে আর কি, তোমার গ্রেড অনেক ফল করবে ল্যাবেও, ল্যাব সহ। এটা আর কি ডিসক্লেমার দিয়ে রাখলাম যাতে পরে সারপ্রাইজ না হয় আর কি। আচ্ছা, এখানে ওই টাইপ ডিএফটা আমরা ইউজ করছি কারণ টাইপ ডিএফ স্ট্রাকচার ওই অত বড় কিছু লিখতে পারছি না। তো স্টোর লিখলেই আমার কাজটা হয়ে যাবে, এই স্ট্রাকচারে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার মানে ইন্টিজারের সমান আর কি। ইন্টিজার যেমন ছোট একটা জিনিস, জাস্ট এখানে স্টোর ইন্টিজার এক্স লেখা যাওয়ার কথা, স্টোর এক্স লেখা এখন অত সহজে লেখা যায় আর কি। ওই জন্য আমি লিখছি যে এখানে কি যে স্টোরস, স্টোরস আইটেম। আর এখানে আমি কি বলে কম্পাইলেশন টাইপ ইনিশিয়ালাইজেশন করছি এক্স ওয়াই জেড 25 12, এই তিনটা ভেরিয়েবল কই কই যাবে, নেমে যাবে এক্স ওয়াই জেড, আর প্রাইস কোয়ান্টিটি এটা 2 নম্বর সিরিয়াল আছে, সো 25 যাবে এখানে, 3 নম্বর সিরিয়ালে 12 আছে, এখানে যাবে 12। এই হলো অবস্থা, নেমে যাবে তোমার এক্স ওয়াই জেড। আচ্ছা গেল। তারপর কিছু প্রিন্টিং আছে তোমার, এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছে, পি ইনক্রিমেন্ট আর কিউ ইনক্রিমেন্ট। তারা কত ইনক্রিমেন্ট করবে জিনিসটাকে কতটুকু, মানে যে ডেটাটা আছে 25 এগুলো কত ইনক্রিমেন্ট করবা, পি ভ্যালুকে ইনক্রিমেন্ট, কিউ ভ্যালুকে কোয়ান্টি প্রাইস আর কোয়ান্টিটিকে তুমি ইনক্রিমেন্ট করবা। কতটুকু ইনক্রিমেন্ট করবে ওইটা আর কি ইউজারের কাছ থেকে নিতে যাচ্ছে, তো অত ওইটা নিচে আর কি, হয়তো তোমার এখানে কত নিছে, এখানে নিচে হয়তো 5 আর এখানে নিচে হয়তো 3। ঠিক আছে, এখানে 5 আর 3 নিচে আর কি, 5 ইউজারের কাছ থেকে নিচে আর কোয়ান্টিটি নিচে 3টা। এটা তারপর হয়তো প্রিন্ট করছে, 5 আর 3 প্রিন্ট হয়েছে। এখানে একটা ফাংশনে পাঠিয়েছে। আইটেম কি, আইটেম হলো স্ট্রাকচারটা, ওই যে বললাম একটু আগে যে শুধু স্ট্রাকচারের একটা মেম্বারকে পাঠানো যায় অথবা হোল স্ট্রাকচারটাই পাঠানো যায়। হোল স্ট্রাকচার পাঠালে কি হচ্ছে, তুই একটু ভাবো তো, তোমার শুধু যদি একটা ডেটা পাঠাইতে হয়, তাহলে তো মানে শুধু যদি প্রাইস পাঠাতে হয় তাহলে শুধু প্রাইসে পাঠাবা, ঠিক না? ওইটা না পাঠিয়ে যদি হোল স্ট্রাকচার পাঠাও তাহলে একটু, তাহলে সমস্যাটা কি হবে বলো দেখি, যে তোমার ওই স্ট্রাকচারটা তুমি ফাংশনে পাঠালে ওখানে তুমি একটা প্রাইস নিয়ে কাজ করবা, বাকি এই দুইটা নিয়ে কাজ করবো না, তাহলে তোমার এখানে মাঝখানে সমস্যা কি হলো বলো দেখি। মানে তুমি তিনটা কটা স্ট্রাকচার পাঠাইছো, মানে কি তিনটা ডেটা গেল, বাট কাজ করলা শুধু এই ডেটাটা নিয়ে, তাহলে বাকিগুলো কি কাজ করলো? না স্যার। বাকিগুলো কি কাজ করলো? না বাকিগুলো স্যার। কাজ করলো না, কিন্তু তুমি যে ফাংশনে পাঠাইলা, ফাংশনের জগতে একটা মেমোরি স্পেস তৈরি হবে না, কল বাই ভ্যালুতে কি হয় নতুন করে মেমোরি স্পেস তৈরি হবে। ওখানে তো যেহেতু যেহেতু ফুল স্ট্রাকচার পাঠাইছো, ওখানে ফুল স্ট্রাকচার টাইপের কি একটা মেমোরি স্পেস অ্যালোকেটেড হবে না? কিন্তু জি স্যার। কাজ করবো কি শুধু এতটুকু জায়গা নিয়ে, তাহলে বাকি এই দুইটা কি হলো, জায়গাটা নষ্ট না অযথা, শুধু মানে অযথা জমি তিনটা কিনলা, চাষ করলে একটা জমিতে, আবার তুমি যখন ফেরত চলে গেলা 3টা জমি বিক্রি করলা, তাহলে 2টা জমি কেনার কোনো দরকার ছিল টাকা নষ্ট করে? কথা বুঝছো? শুধু জি একটা স্যার। জিনিস ওই জন্য বলে তোমার শুধু মেম্বার ভেবে পাঠানো। আর যদি এমন হয় যে না স্যার আমার 5টা মেম্বার আছে তার মধ্যে হয়তো 3টা নিয়ে কাজ করবো, তাহলে কি, তাহলে 3টা আলাদা আলাদা করে না পাঠায়, মানে স্ট্রাকচারটা পাঠানোই ভালো। বাট যদি আমার 7টা ভ্যারিয়েবল থাকে, 7টা মেম্বার থাকে, একটা নিয়ে কাজ করবো, তাহলে কি 7টা পাঠানোর দরকার আছে? একটা শুধু একটাকে পাঠালে হচ্ছে, বা 2টা নিয়ে কাজ করবো, 2টাকে পাঠালে হচ্ছে, 7টা পাঠানোর তো দরকার নেই। এভাবে আসলে মেমোরি বাঁচানো যায় একটু ছোট ছোট চেঞ্জ করার মাধ্যমে। তো যাই হোক, আইটেম মানে আইটেম ফুল আইটেমে যাচ্ছে, মানে ফুল স্ট্রাকচারটাই যাচ্ছে, গেল। প্রোডাক্টের মধ্যে আইটেমটা আসছে, কল বাই ভ্যালু, আর 5 5 এখানে চলে আসলো, 3 এখানে আসলো, যে পি ইনক্রিমেন্ট কিউ ইনক্রিমেন্ট, সুন্দর করে এখানে ইনক্রিমেন্ট হয়ে গেল। প্রোডাক্ট আবার কি করলো এখানে, রিটার্ন করলো। রিটার্ন করে এই প্রোডাক্টটা কোথায় আসবে, আচ্ছা প্রোডাক্টটা যে রিটার্ন করছে, যখন প্রোডাক্ট এই যে এই প্রোডাক্টটা কি, এই প্রোডাক্টটা কি, এই আপডেট ফাংশনে কি লোকাল একটা জিনিস না, লোকাল একটা মেমোরি স্পেস তৈরি হচ্ছে, মানে এর জন্ম কথা এখানে না। জি স্যার। তো এই যে প্রোডাক্টের যে তোমার কি, প্রোডাক্টের যে নেম, প্রোডাক্টের নেম তো চেঞ্জ হয়নি, প্রোডাক্টের যে প্রাইস, প্রোডাক্টের যে কোয়ান্টিটি, এগুলা কি হয়েছে, কত বাড়ছে, আগে ছিল কত তোমার ছিল 25, 25 থেকে 5 বারে কত হয়েছে 30।
আগে ছিল 12, 12-র সাথে 3 যোগ করলে কত হয়েছে? 15। তো এটা তো এখানেই আছে নাকি? তুমি যখন এটা যে রিটার্ন না করো, তুমি যদি ফেরত চলে যাও, এখানে যদি প্রিন্ট দাও, আইটেমটা আবার যদি প্রিন্ট দাও, এই আপডেট গুলো কি পাবা? না স্যার। আর যখন তুমি এখান থেকে বের হয়ে গেছো, এটা যেহেতু লোকালি, তোমার এই প্রোডাক্টের জন্ম কোথায়? এই আইটেমের জন্ম মেইনে। এই মেইনে হলো আইটেমের জন্ম, আর প্রোডাক্টের জন্ম হলো কি এখানে। যখন তুমি বের হয়ে যাবে, প্রোডাক্ট এখানে জন্মাইছে, এটা হাওয়া হয়ে যাবে। তাহলে এখানকার 30 আর 15 তোমার কাছে আসবে না। বাট কি করা যেতে পারে, এই 15-30 ওয়ালা যে স্ট্রাকচারটা, যেটা জন্ম এখানে, ওটাকে রিটার্ন করা যেতে পারে না? রিটার্ন করলে কি এই প্রোডাক্ট, এই মানে প্রোডাক্ট মানে জিনিসটা এরকম যে ওয়াই রিটার্ন করলাম, তাহলে আমার এখানে লেখা আছে এক্স ইকুয়াল আমার এখানে, তাহলে ওয়াই যদি রিটার্ন করে, ওয়াইটা আসলে এখানে বসবে। তাহলে এক্স ইকুয়াল কয়? এক্স ইকুয়াল ওয়াই মানে কি? এর যে ডট এ ডট বি ডট সি আছে, এর কি কারেসপন্ডিং ডট এ ডট বি ডট সি চলে আসবে না? তাহলে এখন আইটেমটা কি আপডেট হয়ে যাবে না? জি স্যার। এটা বুঝছো তো? এটা এই ডেটাগুলো পাঠালাম জাস্ট এই 3টা ভ্যারিয়েবলের মধ্যে, এ বি সি, এই 3টার মধ্যে বি বি সি চেঞ্জ হয়েছে। এটা 30 হয়েছে, এটা 15 হয়েছে, নাম কিন্তু সেম আছে। এই জন্য যখন তোমার বরাবর আসে বসবে, এই যে আবার যখন রিটার্ন করলাম, তুমি না আইটেমে করতে পারো বা আইটেমে ওয়ানও করতে পারো, সমস্যা নেই। আইটেম ওয়ান করলাম কি, নতুন একটা ভ্যারিয়েবলে রাখলাম, এখানে তো তখন কমা দিয়ে আইটেম ওয়ান দিতে পারো। বাট আমি ওখানে, মানে আমি ওভারহেড করতে যাচ্ছি। আপডেট তো এটাই বোঝায়, ঠিক না? ওভারহেড যদি করতে না চাও, তাহলে আইটেম ওয়ান নামে আরেকটা ভ্যারিয়েবল তৈরি করতে, ঠিক না? ওখানে আসে বস্তু, বাট আমি আইটি রিপ্লেস করতে চাচ্ছি, আগের ভ্যালুটা আমি চাচ্ছি না, সো ওখানে রিপ্লেস হয়ে গেল। এখন যখন এখানে আমি প্রিন্ট দিব, তাহলে কত আসবে? ওই চেঞ্জ ভ্যালুটা আসবে না? নামটা তো চেঞ্জ হয়নি, বা দুইটা ভ্যালু তো চেঞ্জ হচ্ছে, ওটা তো আসবে নাকি? বুঝছো তো? জি স্যার। আচ্ছা, এখানে আরেকটা ফাংশন ইউজ করছে, মাল্টিপ্লিকেশন, যেখানে আইটেমটা গেলে তারা গুণ দিছে, প্রাইস আর স্টকটা গুণ দিছে। জাস্ট দুই, এখানে প্রাইস কি, প্রাইস একটা ইন্টিজার, কোয়ান্টিটি কি, কোয়ান্টিটি একটা ইন্টিজার, দুইটা ইন্টিজার গুণ হয়, নর্মাল একটা জাস্ট র্যান্ডম একটা ইন্টিজার হাতে এরকম আসছে 215, ওইটা জাস্ট এখানে আসে বসবে, ওটা পিন করে দিলা। এখানে কোনো অ্যাসেন্ট ট্যাসেন্ট বা রিপ্লেসের মতো কিছু না। কথা বুঝছো? ওকে। তুমি যে চাইতা এখানে একটা একটা মেম্বার হলে বুঝে ডিক্লেয়ার করতে ইন্টিজার টোটাল, তাহলে এটা করতে পারতা যে কি, এখানে কি করতে পারতা? কে কে একজন বলো দেখি, আমি এই যে প্রাইস আর কোয়ান্টিটির যে ক্যালকুলেট হলো এখান থেকে, এটা আমি টোটালে রাখতে যাচ্ছি, তাহলে এখানে কি কি কোডটা লিখবো ভ্যালুর জায়গায়? এই 4 নম্বর মেম্বার ভেরিয়েবল হলো ইন্টিজার টোটাল, তাহলে কি লিখবো এখানে লাইনটা ভ্যালুর জায়গায়? বলতে পারলে 5 মার্ক দিব। স্যার আইটেম প্রাইস ইন্টু আইটেম কোয়ান্টিটি। আইটেম, প্রাইস ইন্টু আইটেম কোয়ান্টিটি। না হয় নাই। অন্য কেউ? স্যার স্টোরেজ স্টকটা এখানে লিখবো ইকুয়াল টু দিয়া কি স্টুডেন্ট? মূলে মূলে পরে যেটা আছে ফ্লোটে পরে ওইটা টোটালের উপরে ইকুয়াল টু দিয়ে লিখবো। এর পরে লিখবা এই পাশে? জি স্যার। টোটাল দিয়ে এটা কেটে দিয়ে। এই যে মাল্টিপ্লিকেশন একটা ফাংশন, কিন্তু তুমি কি বলতেছো, মাল্টিপ্লিকেশন আইটেম ইকুয়াল এই পাশে লিখবো? জি স্যার। অন্য কেউ ট্রাই করো। আচ্ছা, কেউ পারলো না। তোমরা যদি মনে করো এই বোনাস গুলো ভুয়া, ঠিক আছে, এই যে রোল 17 আর রোল 38, এই দুজনে এখন বোনাসের মধ্যে আছে, তোমরা যদি ভুয়া মনে করো, তাহলে কিন্তু অনেক বিপদে মানে খুব লসে আছে, বুঝছো? তো আইটেম ডট টোটাল ইকুয়াল লিখলে হয়ে যেত। টোটাল একটা মেম্বার ভেরিয়েবল, ইনিশিয়ালি কি মনে করো 0 আছে, কিছু নাই মানে কি 0 আছে, তাহলে আইটেম ডট টোটাল ইকুয়াল মাল্টিপ্লিকেশন অফ আইটেম লিখলে কি হবে? মাল্টিপ্লিকেশন আইটেমে যে 215 আছে, এটা সে কোথায় এসে বলবে? 215-তে আসে বলবে। তারপর এটা আমি প্রিন্ট করে দিব যে আইটেম ডট টোটাল। বুঝতে পারছো? লাস্টে যে বলতেছিলা, এটা কি ডান পাশে হবে না বাম পাশে হবে? রিটার্ন ভ্যালুটা কি ডান পাশে এসে বসবে না বাম পাশে এসে বসবে? বাম পাশে বসবে, আমি ডান পাশে বলছিলাম। ঠিক আছে। এটা বুঝছো তো? ওভারঅল যে সিনারিওটা কি হলো, দুইটা ফাংশন ইউজ করে আমরা কিভাবে স্ট্রাকচারের ডেটাগুলো নিয়ে কাজ করতে পারি, সেটা আমরা দেখলাম। ওকে, বুঝছো? জি স্যার। জি স্যার। একজন বলো দেখি, যে আমি রিটার্ন করছি, রিটার্ন না করে কিভাবে আমি চেঞ্জ করতে পারি ডেটাগুলা?
যেখানে আবার যদি যখন যখন আমি প্রিন্ট দিব তখন আসলে 30 15 প্রিন্ট হবে। এখানে আগে যাওয়ার আগে পিন পিন দিলে তুমি তোমার যদি 15 12 থাকে, এখানে যাওয়ার আগে ছিল 25 12, এখানে পিন দিলে 30 25-এ আসবে। বাট এটা রিটার্ন না করে কিছু নিব না, এখানে জাস্ট এই ফাংশন আমি কল করব আপডেট, এই ফাংশনটা কল করব, কিছু নিব না। আর আইটেমটা আমি আবার প্রিন্ট দিব, স্যার তাহলে পয়েন্ট এখানে কি এমন চেঞ্জ করতে হবে? স্যার পয়েন্টার হিসেবে পাঠাতে হবে। কোথায় চেঞ্জ করবো বলো, এখানে লাইন নাম্বার তো লেখা আছে, বলো। স্যার এখানে অ্যাড্রেস অফ আইটেম, অ্যাড্রেস অফ পে ইনক্রিমেন্ট এগুলা দিতে হবে। অ্যাড্রেস অফ পি ইনক্রিমেন্ট দিব? জি স্যার, আর অ্যাড্রেস অফ কিউ ইনক্রিমেন্ট। অ্যাড্রেস অফ পি ইনক্রিমেন্ট কি দিতে হবে? এটা দরকার আছে? না স্যার, ওইটা ওইটা লাগবে না। তাইলে এটা এটা লাগবে না, তাহলে গেল। তারপর এখানে কি স্যার করব? এগুলা স্যার পয়েন্টার দিতে হবে। পয়েন্টার দিলাম। জি স্যার। এগুলাতে এখানে পয়েন্টার দিব? না স্যার, ওইখানে না, এই যে প্রোডাক্ট প্রাইস হ্যাঁ, দিছি এগুলাই দিছি। পয়েন্টার দিতে। তারপর স্যার এই যে পয়েন্ট, প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট কোয়ান্টিটি এগুলাই পয়েন্টার দিতে হবে। এভাবে? জি স্যার। এখানে স্ট্রাকচারের তুমি হয়তো জানো না, এই জন্য আর কি ঠিক আছে আমি নিলাম এটা। ঠিক আছে, তুমি তো এটা বলা হয়নি এখনো। তোমার রোল কত? উইন স্যার 10। 10। ঠিক আছে। আচ্ছা, এটা এইভাবে না, এটা মেইনলি স্ট্রাকচারের ক্ষেত্রে যদি তুমি পয়েন্টারকে, মানে এটা তো পয়েন্টার না, নর্মাল ইন্টিজারের ক্ষেত্রে যদি তুমি ধরতা তাহলে ভ্যালু বসানোর জন্য এইভাবে নিলে হয়ে যেত। বাট স্ট্রাকচারের ক্ষেত্রে যদি তুমি বসাতে চাও তাহলে তোমার যেটা করতে হবে যে এইভাবে আর কি করতে হবে, এইভাবে একটা সিম্বল ইউজ করতে হয়, যে প্রোডাক্ট ডট প্রাইস। এটা মানে মানে তার ভ্যালুটা কোন একটা পয়েন্টারের থ্রুতে যদি কোনো একটা স্ট্রাকচারের তুমি ভ্যালু অ্যাক্সেস করতে চাও তাহলে এই এই অপারেটরটা ইউজ করতে হয়, হাইফেন, তারপর এটা কি অ্যাঙ্গেল ব্র্যাকেট বা লেস দেন, যেটা আর কি এটা দিয়ে করে প্লাস ইকুয়াল পি করলে ওটা আপডেট হয়ে যাবে, বুঝছো? একইভাবে এটা আর কি প্রোডাক্ট, এইভাবে অ্যাঙ্গেল হাইফেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে কোয়ান্টিটি প্লাস ইকুয়াল কিউ, তাহলে এটা আপডেট হয়ে যাবে। এইভাবে সামনে না দিয়ে আর কি, তাহলে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেলে এখানে তুমি যখন প্রিন্ট করবে তখন এটা চলে আসবে। জি স্যার। 10 কত, 10 17 আর 38। ভিডিও তো থাকলো পরে, অসুবিধা হবে না বুঝতে। আচ্ছা, এখানে কি হয়েছে, এখানে একটা পয়েন্টারের আর কি আমরা জিনিসপত্র শেখার চেষ্টা করছি। এটা একটা স্ট্রাকচার, বুক নামে স্ট্রাকচার। এখানে কম্পাইলেশন টাইম ইনিশিয়ালাইজেশন হয়েছে। আমরা যেমন ইন্টিজার এক্স এর যে একটা পয়েন্টার যদি ইন্টিজার স্টার, মানে এটা স্টার না পয়েন্টার পি বলা যায়, স্টার পিও বলা যায়, স্টার পি, তো পয়েন্টার পি বলতে পারো। পয়েন্টার পি যেমন একটা ডিক্লেয়ার করছি যে এই এক্স এর অ্যাড্রেস রাখার জন্য। একইভাবে আমরা স্টার পি দ্বারা যখন বোঝাচ্ছি তখন আমরা কি, আমি একটা স্ট্রাকচার, বুক টাইপের স্ট্রাকচার রাখার যোগ্য এমন একটা পয়েন্টার, আমি একটু পরে কার অ্যাড্রেস রাখবো, একটা বুক টাইপের, মানে এখানে কিন্তু মানে বুক আছে, এখানে এমপ্লয়ি টাইপের একটা ভ্যারিয়েবলের মানে অ্যাড্রেস থাকতে পারবো নাকি? মনে করো ফ্লোট ওয়াই, আমি কি এখানে কি এম% ওয়াই দিতে পারবো? টাইপ কিন্তু মিলতে হবে, ইন্টিজার টাইপের ডেটা, এমন ডেটার অ্যাড্রেস রাখতে পারবে কি ইন্টিজার টাইপের পয়েন্টার, ফ্লোট টাইপের ডেটার অ্যাড্রেস কিন্তু ইন্টিজার টাইপের পয়েন্টার রাখতে পারবে না, এন্ড ভাইস ভার্সা। কথা বুঝছো তো? ইকুইভ্যালেন্ট সমজাতীয় লোকজনের অ্যাড্রেসে রাখবে। কথা বুঝছো তো? জি স্যার। এখানে তাহলে জি স্যার। পয়েন্টারটা কি করবে, বুক টাইপের কোন একটা স্ট্রাকচার ভ্যারিয়েবলে অ্যাড্রেস রাখতে পারবে, যেটা হলে কি বি ওয়ান একটা আমাদের বুক টাইপের একটা স্ট্রাকচারের ভ্যারিয়েবল, নর্মাল ভ্যারিয়েবল এক্স এর মতো। সো এটার অ্যাড্রেসটা কি, সামনে যদি একটা এম% দিই তো ওইটা করা হয়েছে, এন্ড বি ওয়ান দেওয়া হয়েছে, এর অ্যাড্রেসটা চলে আসলো। পয়েন্টারে যখন এই মুহূর্তে অ্যাড্রেসটা চলে আসলো, এখন তাহলে কি পয়েন্টার, মনে করো বি ওয়ান এরকম একটা জগৎ আছে, যেখানে লেটার সি এটা প্রথম ভ্যারিয়েবল, তারপর ওয়াই কে দ্বিতীয় ডেটা, 101 তৃতীয় ডেটা। ঠিক আছে, এটা তিনটা মেম্বার ভেরিয়েবল আছে। তো এখন আমাদের যে পিটিআরটা আছে, পিটিআরটা কাকে পয়েন্ট করে আছে, যে আমার মালিকের তিনটা চিলড্রেন আছে, তিনটা চিলড্রেনকে পয়েন্ট করে আছে, যে তুমি প্রথম চিলড্রেনকে যদি পাইতে চাও তাহলে প্রথম চিলড্রেনের নাম ধরে তোমাকে ডাক দিতে হবে, যে নেম। দ্বিতীয় চিলড্রেন যদি চাইতে চাও তাহলে কিভাবে কি হাইফেন, মানে ওই যে এটা গেলে পয়েন্টার অ্যাক্সেসিং অপারেটর আর কি, তো পয়েন্টার অ্যাক্সেসিং অপারেটর হিসেবে নাম দাও, তাহলে নামটা পাবা। যদি অথর দাও তাহলে কি দ্বিতীয় এটা পাবা, আর যদি তুমি কল নাম্বার দাও তাহলে তুমি তৃতীয় মেম্বারটাকে পাবা। এটা অ্যাক্সেস মানে যদি নর্মাল স্ট্রাকচার হয় কি ডট ডট অপারেটর দিয়ে হইতো, যে ডট নেম, ডট অথর, ডট কল নেম। বা যদি সে পয়েন্টার হয়, মানে মাস্টার, মাস্টার নিজে যে ভ্যারিয়েবলটা তার থ্রুতে যদি করতে চাও তাহলে ডট ডট অপারেটর, এটা মানে নর্মাল যদি ভ্যারিয়েবল হয় ডট অপারেটরটাই ইনাফ। বা যদি তার পয়েন্টারের থ্রুতে তার ভ্যারিয়েবল গুলো অ্যাক্সেস করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, এই অপারেটরটা।
পয়েন্টার মানে পয়েন্টার অ্যাক্সেসিং অপারেটর বলে, ঠিক আছে? বুঝতে পারছো? ইস্যু আছে কোনো? জি স্যার, বুঝতে পারছি। যদি তুমি এই যে সরাসরি মানে যার ডেটা তাকে দিয়ে যদি করতে যেত তাহলে কি করতে, এখানে এই যে এইভাবে করতে, বিয়ন্ড ডট নেম, বিয়ন্ড ডট অথর, বিয়ন্ড ডট কল, বা তার অ্যাড্রেস ধারণকারী পয়েন্টারের থ্রুতে যদি করতে চাও তাহলে তোমাকে এগুলো অপারেটর, পয়েন্টারের নাম এখানে এভাবে না, ওই যে একটু আগে যে বলতেছিলা এভাবে না, হ্যাঁ এইভাবে না, এটা স্ট্রাকচারের ক্ষেত্রে এইভাবে না আর কি। নর্মাল যদি ভ্যারিয়েবল হইতো না তাহলে এইভাবে করতে, যে পিটিআর, তাহলে পিটিআর এর ভ্যালুটা চলে আসতো, বাট পিটিআর যেহেতু একটা স্ট্রাকচার টাইপ ডেটা ধারণকারী পয়েন্টার, তো সেই ক্ষেত্রে এইভাবে না করে এইভাবে করতে হয়। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, কি বলছে যে সি ল্যাঙ্গুয়েজ allows declaring pointer to structure just like pointer to other ordinary variables. The declaration can be done in this following manner. তোমরা যেটা খেয়াল করছো আগে, ঠিক না, যে আমরা যদি স্যার স্ট্রিং দুইভাবে রাখতে পারি, একটা নেম ডট টেন দিলে সরাসরি 10 টাকা একটা রাখা যাবে, অথবা পয়েন্টার দিয়েও নাকি রাখা যায়। তো ওইটা এখানে করছে রোল নাম্বারের, এখানে কি একইভাবে তুমি রোল নাম্বারটা যদি এমন হয়, যেমন আমাদের ছিল এখন 2010705 সামথিং ছিল একটা, ঠিক আছে, তো এস ছিল, তো এটা আলফা নিউমেরিক ক্যারেক্টার, তো এটা তো স্ট্রিং এ রাখা ছাড়া উপায় নেই, তো ওই জন্য আর কি তখন আমাদের ক্যারেক্টার নিতে হবে, ইন্টিজার লং লং ইন্টিজার নিয়ে লাভ হবে না, তো ওইটা করা হয়েছে। আর এটা তো নর্মাল, এটা বুঝতে পারছো, এখানে 10 20 নিলেও একই কাজ করতো যদি পয়েন্টার নিতে যদি আগ্রহী না হয় আর কি। বাট এখানে কি করা হয়েছে বলো তো, কি এটা কি জিনিস বলো তো? পি মানে কি, ইন্টিজার পি মানে কি, একটা নর্মাল ইন্টিজার ভ্যারিয়েবল, বাট ইন্টিজার এটা পি মানে কি, স্ট্যাটিক পি মানে তো কি, এটা একটা এটা একটা পয়েন্টার না, এখানে ইন্টিজার স্যার একটা পয়েন্টার। পয়েন্ট আছে। আচ্ছা বলো অ্যাড্রেস দেখি, ধারণ করতে পারবে। একটা মেইনে কি এরকম দুইটা লাইন লেখা যাবে, ইন্টিজার পি ইন্টিজার স্ট্যাটিক পি? কি মনে হয়, কমন সেন্স কি বলে, লেখা যাবে? জি না স্যার। স্যার। লেখা যাবে? না স্যার। তাইলে আমি যখন জন্ম করো আমি পি পিন দিচ্ছি, তাহলে এই পি বলতে কি এটা বোঝাচ্ছে না এটা বোঝাচ্ছে? স্যার লেখা উপরের যাবে পিটা। না মনে হয়। লেখা যাবে না, অবভিয়াসলি লেখা যাবে না, যে হ্যাঁ মানে স্যার। এটা এগুলো এগুলো মানে স্টিল পয়েন্টার হোক বা ভ্যারিয়েবল হোক, এগুলো আইডেন্টিফায়ার। আর আইডেন্টিফায়ার একটা একটা স্কোপে একটাই হইতে পারে, মাল্টিপল হইতে পারে না। তুমি এখানে তাহলে পি ওয়ান লিখতে পারো বা পিপি লিখতে পারো, বা এখানে ওই সেম নাম ইউজ করা যাবে না। এগুলো তো নাম, দিন শেষের নাম তো নাকি, দিন শেষে তো নামই তো এগুলা, জি ভ্যারিয়েবলের নাম স্যার। হোক অথবা পয়েন্টার। পয়েন্টার ভেরিয়েবল তো একটা ভেরিয়েবল, এটা একটা ভেরিয়েবল, এটা কি পয়েন্টার ভেরিয়েবল, পয়েন্টার ভেরিয়েবল কি একটা কি ভেরিয়েবল। আর যে কোনো ভেরিয়েবলের দুইটা ভেরিয়েবলের একই নাম হইতে পারবে না যদি তারা সেম স্কোপে থাকে। কথা বলছো? আচ্ছা, জি স্যার। তাহলে এখানে স্টার এমপ্লয়ি দ্বারা কি বোঝাচ্ছে? নাথিং, যে এমপ্লয়ি যদি একটা সিম্পলি যদি একটা স্ট্রাকচার টাইপের ভ্যারিয়েবল হয়, এটা মানে কি স্ট্রাকচার টাইপের একটা পয়েন্টার, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা একটা কি পয়েন্টার। কথা বুঝতে পারছো? ঠিক আছে, এটা জি না স্যার। দিলে শুধু একটা ভ্যারিয়েবল হইতো, এখানে সুন্দর করে ডেটা রাখতে পারতো, আর এটা পয়েন্টার, এটা কি মানে ডেটা রাখতে পারবা না, এখানে কি রাখতে পারবা, অন্য একটা এমপ্লয়ি টাইপের ভ্যারিয়েবলের কি রাখতে পারবা, অ্যাড্রেস রাখতে পারবা, অ্যাড্রেস রাখতে পারবা, যেমন এখানে রাখা হচ্ছে। এখানে কোনো ডেটা রাখা হচ্ছে না, অ্যাড্রেস রাখা হচ্ছে। বাট অ্যাড্রেস যখন তুমি বলে দিচ্ছ আমার বাড়ি চৌধুরীর মানে কি বলে নরেশ চৌহান রোড, নরেশ চৌহান রোডে যখন ওই অ্যাড্রেস বরাবর গেল, বাড়িতে ঢুকে তো সে দেখতে পারবে অটোমেটিক্যালি যে কি কি ডেটা আছে, ঠিক না? ওইটার ওইটা ইমপ্লিসিটলি সে অটোমেটিক্যালি ওইটার অ্যাক্সেস পাই যাবে। তো ঠিকানা বলা উচিত, ঠিক না? এরকম বাড়ির ভিতরে সে ঢুকে যাবে অটোমেটিক্যালি, সমস্যা নেই। তো এটা আশা করি বুঝছো পয়েন্টারটা। আচ্ছা, এটা কি করা হয়েছে, এখানে একটু পয়েন্টারের ইউজ কেসটা দেখানো হয়েছে। আমি যে টপ টু বটম একটু তোমাকে অ্যানালাইসিস করে দেখাই। এখানে একটা অ্যাস রেকর্ড, স্টুডেন্টের রেকর্ড টাইপের একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যেখানে নাম প্রথম মেম্বার, দুই নাম্বারটা হলো কি সিআর এর হয়তো কোনো একটা কোড আর কি, আর গ্রেড হলো একটা গ্রেড, নর্মাল একটা কোনো গ্রেড, আর এভারেজ হলো এভারেজ, মার্কের হয়তো এভারেজ। তো S50 যখন বুঝাচ্ছি, S50 দ্বারা বুঝাচ্ছি যে এস রেকর্ড 50টা স্টুডেন্টের রেকর্ড, 50টা। যদি এস লিখতাম তাহলে একটা স্টুডেন্ট, S50 মানে একটা অ্যারে, স্টুডেন্টের এস রেকর্ডের একটা অ্যারে, 50টা অ্যারে এখানে রাখা যাবে। আর পয়েন্টার মানে কি, এস রেকর্ড টাইপের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার ফলো করে কোনো একটা ভেরিয়েবল যদি থাকে, ঠিক আছে, বা কোনো অ্যারেও তো রাখা যায়, কোনো একটা যদি স্ট্রাকচার থাকে তাই স্ট্রাকচারের অ্যাড্রেস রাখার মতো একটা জায়গা। এই যে এইটা দ্বারা বোঝাচ্ছে আমি একটা পয়েন্টার, মানে আমি অ্যাড্রেস ধারণ করি।
আমাকে সরাসরি কোনো একটা ভ্যারিয়েবল রাখে লাভ নাই, আমাকে এই যে এন্ডের থ্রুতে অ্যাড্রেসে রাখতে পারবেন, অন্য কিছু রাখার মতো না। তো এটা বলে দিছি এখানে। আচ্ছা, নাম্বার অফ এসএস গেটস টু বি কমপ্লিটেড, কয়টা আর কি স্টুডেন্ট তুমি করতে চাচ্ছ ওইটা দিছে হয়তো। স্টুডেন্ট ইনফরমেশন এখানে নিছে, যতগুলো স্টুডেন্ট ততগুলো নিছে, ভালো কথা। যেহেতু এটা পার্সেন্টেজ এস, এই জন্য আর কি এন্ড এখানে নেয় নাই। আর নাম যেভাবে নেয় যে এটা আর কি, এস আই বোঝাচ্ছে আইতম স্টুডেন্ট, হ্যাঁ, I+1তম স্টুডেন্ট আর কি। I+1তম স্টুডেন্টের নাম, তার কোড, তার এভারেজটা নিচ্ছে, জাস্ট নর্মাল স্ক্যানার দিয়ে যেভাবে করে সেভাবে লাস্টে প্রিন্ট করে দেখা দিচ্ছে কি অবস্থা। ঠিক আছে। তারপর এখানে, এই তো এখানে আসলে কি পয়েন্টারে এস রাখা হলো। পয়েন্টারে কি রাখা হলো? এস রাখা হলো। এই এস রাখা মানে কি? মানে x10 হইলো একটা ইন্টিজার টাইপের অ্যারে, যেখানে 10টা এভাবে পর পর 10টা ইন্টিজার আছে। ঠিক আছে। x10 মানে একটা ইন্টিজার টাইপের অ্যারে যেখানে 10টা ঘর এভাবে তৈরি করা আছে। প্রথম ঘরের ঠিকানা যদি এরকম হয় 172, 2 বাইট করে যদি ধরি আমরা, তাহলে 174, 176 এইভাবে ডট ডট করে যতগুলা ধরে আর কি। মনে করো 100, মনে করো সামথিং 186-তে যায় শেষ, মনে করো 10 × 20, তো সো মানে 182 বা 184 এখানে যায় শেষ। তো এই হলো, আমি এক্স দ্বারা যদি আমি এই মুহূর্তে যদি তুমি এক্স প্রিন্ট দাও, যে এক্স পার্সেন্টেজ যদি এক্স প্রিন্ট দাও, তুমি দেখো যে 172 দেখাচ্ছে তোমার। মানে চৌধুরী, যে রোড আছে চৌধুরী রোডে তো চৌধুরী বাড়ির লোকজনই থাকে। তো বাড়ির শুরুর অ্যাড্রেসটা ওরা দিয়ে রাখে, কারণ এই 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 জায়গা দিয়ে আসবে। প্রথম ভাইয়ের যদি ঠিকানা দেওয়া থাকে, তাকে দ্বিতীয় ভাই, তৃতীয় ভাই, চতুর্থ ভাই, ওদের বংশের বাকিগুলো ঠিকানা সে অটোমেটিকলি পাবে না, যেহেতু চৌধুরী রোড বাড়ি, মানে চৌধুরী রোড রোডটার নাম। তাহলে চৌধুরী শুধু প্রথম বাড়িটা ধরে দিলে বাকিগুলো সে অটোমেটিকলি হাত থাকতে পাবে না? নাকি প্রত্যেকটা বাড়ি দেখাইতে হবে যে প্রথম জনের বাড়ি, দ্বিতীয় ছেলের বাড়ি, তৃতীয় ছেলের বাড়ি বলেইতে হবে নাকি? এটা দরকার আছে? নাকি শুধু ওই চৌধুরী বাড়ির প্রথম যে বাড়িটা, ওই বাড়ির অ্যাড্রেসটা দিলে হবে? প্রথমটা দিলেই হবে স্যার। প্রথমটার অ্যাড্রেস দিলে দিলেই হবে। হবে। তো এখানেও আর কি সেম 50টা যে এস রেকর্ড আছে, এরকম তুমি চিন্তা করতে পারো যে আমার যে রেকর্ডটা আছে, এই রেকর্ডে এখন 50টা ব্লক দেওয়া হয়েছে। প্রতিটা ব্লকে হয়তো ওই যে তিনটা করে, কটা এলিমেন্ট এখানে, একটা দুইটা তিনটা চারটা করে হয়তো ডেটা আছে। এইভাবে তার উপর নিচে থাকে না? মনে করো এরকম যে আমাদের এই 4 জনের যে প্রথম যে S0 আছে, S0 এর জন্য এই ব্লকটা, তারপর S1 এর জন্য 8টা ব্লক, এইভাবে টানা মনে করো 50টা ব্লক আছে। তো এই 50টা ব্লকের মনে করো এই বাড়ি নাম্বার কত, 172। এখানে চারটা মনে করো, এখানে তো কত কতটা আছে, এখানে 25টা ক্যারেক্টার, 25 বাইট। আর এখানে ক্যারেক্টার 12টা, আর গ্রেড মনে করো একটা, আর ফ্লোট মনে করো 4 বাইট ধরি, তাহলে 25, 12, 37, 38, 42 বাইট। তো এবার চিন্তা করো, যেখানে টোটাল 42 বাইট কিসে, তারপর আরো 42, 172 যোগ 42 করো, যত হয় তত, কত হয়? 4, 1, 214, এখানে 214 নম্বর অ্যাড্রেস। এটা এইভাবে আরো 42 যোগ করে যত হয়, এইভাবে আস্তে আস্তে আগাচ্ছে। সো আমি এস যদি প্রিন্ট দাও, তাহলে এই মুহূর্তে তোমার এই যে এদের যে জগৎ স্ট্রাকচার, এই 50 জনের যে জগৎ, জগতের প্রথম বাড়িটার অ্যাড্রেস দেয়, 172 দিবে তোমাকে। তো পয়েন্টারের মধ্যে এই মুহূর্তে কত আছে? 172 আছে। এভাবে চিন্তা করো না স্যার, S50 মানে কি 150 জনের বাড়ি ঠিকানা যায় নাকি, যে 172, 214? না, সবার যায় না, প্রথম জনের যাওয়াটাই যথেষ্ট। কেন? আমি তো জানি যে এই স্ট্রাকচারে যদি আমি সাইজ অফ যদি স্ট্রাকচার দিই, এখানে কত দিবে? 42 দিবে। ওই 42 যোগ করে করে আমি পাবো না 3 নম্বর ছেলে বাড়ি কই, 4 নম্বর ছেলে বাড়ি কই? পাবো না, যেহেতু ডিস্টেন্সটা সেম। পারবো স্যার। জি স্যার। পারবো। ওকে, ঠিক আছে। তাহলে আমি এই মুহূর্তে পয়েন্টারের স্যার একটা অবস্থানটা, কথা ছিল স্যার। তুমি বাড়ি যাবা না? যাও, সমস্যা জি নেই। জি স্যার। যাও, যাও, আচ্ছা সমস্যা স্যার, নেই। ধন্যবাদ স্যার। তাহলে পয়েন্টারে 172 আছে। পয়েন্টার এস 172 থেকে শুরু হইলো, এন করে বাড়ানো হচ্ছে, এন করে বাড়ানো হচ্ছে। ঠিক আছে, এন করে বাড়ানো বলতে আসলে কি বোঝাচ্ছে? এস প্লাস, আচ্ছা এটা আগে দেখো, পয়েন্টার প্লাস প্লাস বলতে কি বোঝাচ্ছে? পয়েন্টার প্লাস প্লাস বলতে বোঝাচ্ছে এই যে, মানে পয়েন্টার একটা সুন্দর জিনিস আছে, তুমি স্যার এই 42কে আমি যোগ করবো, এই তো খারাপ অবস্থা আমার। পয়েন্টার প্লাস প্লাস করলে যেটা হবে, অটোমেটিকলি তোমাকে 42 যোগ করতে হবে না, অটোমেটিকলি সে এইভাবে পরের ব্লক, পরের ব্লক, এভাবে এভাবে যাবে। মানে এটা S0-র জন্য যদি তুমি চিন্তা করো, মানে এখানে যেটা হয় X10, তো এটা হলো মনে করো X0, এটা হলো X1, এটা X2, X3 এভাবে যাচ্ছে। তো 172, এটা মনে করো পি তে তুমি অ্যাড্রেসটা রাখছো, তো তুমি যে P++ করো, তোমাকে ওই যে দুই যে ইন্টিজারের জন্য যে 2 বাইট, এটা যোগ করতে হবে না তোমাকে। এটা যোগ করতে গেলে তো তোমার প্রোগ্রামের অবস্থা খারাপ। স্যার এত লো লেভেলে আমি যোগ করতে থাকলে তো আমার, মানে আমার ফোকাস তো অনেক, এত এত লো লেভেলে তো নিয়ে যাওয়া পসিবল না, আমাকে অন্য জিনিস হ্যান্ডেল করতে হবে। যে P++ করা মানে কি 172 থেকে 214 শিফট করা। আরেকবার যদি P++ করো, তাহলে এই 214 সাথে 42 যোগ করো, কত হয়? 6, 5, 256, 256 থেকে চলে যাবে। তাহলে PTR++ মানে কি? প্রথম S0 থেকে S1 এর অ্যাড্রেসে যাওয়া।
আবার প্লাস প্লাস করলে S1 থেকে S2 এর অ্যাড্রেসে যাওয়া, কথা বুঝতে পারছো? প্রথম পিটিআর এ আসছে কত, 172। পিটিআর প্লাস প্লাস মানে কি, পরের যে স্ট্রাকচার ব্লকটা আছে তার অ্যাড্রেস মানে কত, 214। পিটিআর প্লাস প্লাস যদি মানে 2 নম্বর ইটারেশনে যদি ঘুরে আসে তখন কত, 256। কথা বুঝতে পারছো? এটা একটা ওই I = 0 1 2 3 এর মতো। 0 প্লাস প্লাস করলে কি 1, প্লাস প্লাস করলে 2, বাট এখানে 0 মানে কি 172, এখানে 1 মানে কত 172 প্লাস সাইজ অফ ওই যে স্ট্রাকচার যে কিবাটা আছে ওইটা অটোমেটিকলি চলে যাবে। এটা কি বুঝতে পারছো? আমার মনে হয় বুঝতে পারার কথা। জি স্যার। তাহলে এই জি স্যার। পিটিআর প্লাস প্লাস মানে তোমার তোমার যেটা এক্সপেক্টেড যে স্যার আমার কষ্টটা কম হোক, আমি ওই ভ্যালু যোগ করতে চাই না, তাহলে তোমাকে কি করতে হচ্ছে, পিটিআর প্লাস প্লাস তোমাকে এটা লিখতে হতো, বুঝছো? যেটা আসলে কেউই চাবে না, যে পিটিআর প্লাস ইকুয়াল সাইজ অফ স্ট্রাকচার এস রেকর্ড, এটা কি লিখতে যাবা? অবভিয়াসলি এটা কি লিখতে হইতো, ঠিক না? লজিক্যাল সেন্সে 172-এর সাথে কত যোগ, 42 যোগ করে কত রাখবা, 214-তে যাবে, এটা না? এটা বুঝো তো? যদি বাইট লেভেলে চিন্তা করেন স্যার, এই যে বাইট লেভেলে যদি অ্যাড্রেস গুলো চিন্তা করেন, মানে এত লো লেভেলে অ্যাড্রেস নিয়ে কি আমি কাজ করবো? এই তো খারাপ অবস্থা, মানে মেমোরি অ্যাড্রেস লেভেলে কাজ করছি, মানে কি একদম অপারেটিং সিস্টেমের একদম যত ভিতরে ঢোকা সম্ভব তত ভিতরে ঢুকে গেলাম। এটা তো প্রোগ্রামের পয়েন্ট অফ ভিউ থেকে একটু হ্যাসেলিং আর কি। তো আমি এটা চাচ্ছি না, সো তোমার জন্য এটা করা হয়েছে যে পিটার প্লাস প্লাস করে এইভাবে যাবা আর কি। ঠিক আছে, তো এইভাবে যাবা। তাহলে পিটিআর প্লাস প্লাস করতে থাকবা এইভাবে ধাপে ধাপে। কি প্রথম পিটিআরটা কাকে বোঝাচ্ছে, প্রথম যে স্ট্রাকচার টাইপের যে ডেটাটা মানে S0 লোকেশনে যে আছে তাকে বোঝাচ্ছে। তো তার এভারেজে কিছু কোড টোড লেখা হয়েছে, তো তার এভারেজটা যদি 30 থেকে ছোট হয় ডি বসাও, যদি 50 মানে নর্মালি যে গ্রেডিং এর যে কোডটা আছে ওইটা হলো এখানে, এটা আমি আলাদা করে বলবো না। গ্রেডিং এর কোডটা এখানে চলতেছে যে এত হইলে অত, অত হইলে অত। এটা প্রথম জনের যে এভারেজটা আছে ওইটা নিয়ে কথাবার্তা হচ্ছে, মানে প্রথম জনের এখানে কয়টা মেম্বার ভ্যারিয়েবল, 4টা মেম্বার ভ্যারিয়েবল, ঠিক না? 4টা মেম্বার ভ্যারিয়েবল এখানে। প্রথমটা হলো নাম, তারপরটা হলো সরি নাম, তারপরটা হলো কোড, তারপর হলো গ্রেড, তারপর হলো এভারেজ। ওই যে এভারেজ 4 নম্বর ভেরিয়েবলটা S0 যে S0 ডট যেটা চিন্তা করি S0 ডট এভারেজ ওইটা আর কি। বাট এটা যদি পয়েন্টারের থ্রুতে আসতেছে, এটা কিসের থ্রুতে আসতেছে? যদি যদি পয়েন্টার। প্রথম জন হইতো এস ডট কি দিতা, এভারেজ দিতা। বাট আমাদের এস জিরো আমরা এসটা কোথায় বসাই দিচ্ছি, পিটারে বসাই দিচ্ছি। এসটা পিটারে বসানো মানে কি, মানে S0 ভ্যালুটা বসছে ইনিশিয়ালি। তাহলে পিটিআর যেহেতু পয়েন্টার, পয়েন্টার থ্রুতে কি ডট দিয়ে করে না, এই যে হাইফেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে করে, হাইফেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে করে, কথা জি বুঝছো? স্যার। ওই জন্য হাইফেন অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ওই তার এই মেমোরি ভেরিয়েবলটাকে অ্যাক্সেস মানে পয়েন্ট তো করতেছে তাকে, তার কোনটা ভেরিয়েবল, 4 নম্বর ভেরিয়েবলটা, ওইটা বোঝাচ্ছে। তো এইভাবে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে লজিকটা এখানে লেখা আছে যে ডি সি এ বি কিভাবে দিব, অ্যাসাইন করলাম, তারপর নেক্সট পেজটাতে চলে গেলাম। কথা কি বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে এইভাবে ওই মানে শেষ পর্যন্ত হবে S+N। এন তোমার কি ছিল, এন ছিল তোমার যতগুলা আর কি, তোমার কি যতগুলো স্টুডেন্ট ছিল। তো S+N করলে তোমার ওই যে তোমার ইউনিটটা ওভাবে আসলে এটা ক্যাপচার হবে যে 172-এর সাথে এন ইন্টু তোমার ওই যে সাইজ অফ তোমার যে কি বলে রেকর্ড যেটা আছে সেটা যোগ হবে, যে হয়ে ওই লাস্টের বাইটটা পর্যন্ত ওইটা বুঝাবে আর কি, যে কতটা আর কি। ঠিক আছে, আচ্ছা। এন মানে এনটা স্টুডেন্ট, তাহলে ওই যে মানে এন ইন্টু সাইজ অফ তোমার যে যে স্ট্রাকচার এস রেকর্ড ওইটা যদি যোগ দাও তাহলে তোমার যে বাইটটা দাঁড়াবে মানে 172-এর সাথে 42 ইন্টু মানে কত, যদি 50 জন স্টুডেন্ট হয় তাহলে ওটা ভাবে দেওয়া তুমি আর কি, কতগুলো হয় আর কি। বা 10টা স্টুডেন্ট যদি হয় 10, 420 যোগ হয়ে যে লাস্টের যে বাইটটা হবে ওই পর্যন্ত আর কি। মানে এটা একটা রেঞ্জের মতো আর কি। এই মেমোরি স্পেসটা আমি যেহেতু সিকুয়েন্সিয়ালি বসানো হয় স্ট্রাকচারে, এইভাবে আর কি, যে প্রথম S0 S1 S2 S3 S4 এইভাবে ধাপে ধাপে জিনিসটা যাবে। আচ্ছা, লাস্ট এখানে কি করলো, তুমি তো এগুলা ওই যে মানে এন এর কোডটাতে তুমি অ্যাভারেজটা ক্যালকুলেট করলা, লাস্ট এখানে সুন্দর করে পয়েন্টের থ্রুতে প্রিন্ট করে দিলা যে আমার নাম এটা, আমার কোড এটা, আমার অ্যাভারেজ কত ছিল, আমার গ্রেড এটা। মানে অ্যাভারেজের থ্রুতে গ্রেডটা ক্যালকুলেট করে গ্রেডটা অ্যাসাইন করলো, ওই যে টোটালের মতো একটু আগে যে দেখলাম টোটাল আর কি। 3টা সাবজেক্ট যোগ করে লাস্টে টোটাল, ইনিশিয়ালি 0 ছিল এখন ওখানে 3টা যোগফলটা বসালাম, লাস্টে 3টা সাবজেক্টের মার্ক প্লাসটা টোটালটা সুন্দরভাবে প্রিন্ট করে দিলাম। ওইটা এখানে করা হয়েছে, বুঝতে পারছো? বুঝতে পারছো না? জি জি স্যার। স্যার। এই গেটটা হ্যাঁ স্যার। এখানে এখানে লজিকটা ক্যালকুলেট করে দিয়েছে আর কি। আমরা এই পর্যন্ত রাখবো। আমি স্লাইডগুলো দিয়ে দিব, তোমরা এখন একটু দেখে নিবা, নাহলে আমি আবার বলে দেবো, সমস্যা নেই।